Ajadke to thank you. So we are on live, and today's session is about Meet the Leaders, and we are happy to have Sabbir Khan from Canada, although he's right now in Pabna. তো সেভাবে আমি পাবনার কথা কইতে পারি, ইচ্ছা করলে কবনে, না হলে না কবনে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো যে মনোহর ভাই এবং আপনি এই দুইজন, যদিও এখন আমরা আজাদকে দেখতে পাচ্ছি, আপনারা দুইজন হচ্ছেন সিরাজগঞ্জের, তো আমি পাবনায় আর কি। তো আমি কিন্তু আজকে মনোহর ভাইকে বলতেছিলাম যে এটা খুব মজার বিষয় হবে, তো আমরা তিনজন মিলে যদি পুরা শোটা সিরাজগঞ্জ ভাষায় কইতে পারি, বুঝছেন? কারণ একটা বাস্তবতা হলো যে বাংলাদেশে যে মিডিয়া চলতেছে এ কিন্তু এই সাতার এই সিরাজগঞ্জের ভাষার উপর টিকে আছে, বুঝছেন? নায়ক নায়িকা, হ্যাঁ। তো আপনার হয়তো কষ্ট হবে, কিন্তু তারপরে আমরা খবর পারলে আমার খুব ভালো লাগবে, বুঝেছো? না, কিন্তু সিরাজগঞ্জের ভাষা হচ্ছে একটু সফট। হ্যাঁ, তার বলে না কি রে কেবে আসাস, রাজু ও তো চোর ছিল আবার পীর হলো কবে রে, বলে দিল আর কি। আর এইটাই পাবনার দিকে এসে হবে কি, রাজু ও দাবি মেরে শোয়া ভালা, বুঝছিস? একটা বাটপার, ওই একই জিনিস, সেটাকে এরা একটু একটু হার্ড লাইনে যায় বা কথা বলে, এটা আমার মনে হয়েছে আর কি। তো এনিওয়ে, যদিও আপনার নাম হচ্ছে সাব্বির খান, কিন্তু আপনাকে লোকজন জানে লেলিন ভাই। যেমন আমার নাম হচ্ছে সৈয়দ মিজানুর রহমান, তো লোকজন চিনতো রাজু। এই জন্য বাপদাদার দেওয়ার নাম থেকে সৈয়দটা রেখে দিছি, আর রাজুটা অ্যাড দিয়ে যোগ করে আমি এখন সৈয়দ রাজু নামে আবির্ভূত হয়েছি, থাকলো আর কি। তো তারপরে আমার কিন্তু আপনাকে লেলিন ভাই এসে যাবে। তো আমি বলবো যে আমি লেনিনি, আমি ব্যাপারটা হচ্ছে মোটরোলাতে কাজ করতে যে আমার নাম ছিল হচ্ছে সাব্বির আহমেদ খান। ওরা আমার আহমেদটাকে টেনে ফেলে দিল, যে ওটার দরকার, হয়ে গেলাম সাব্বির খান। আচ্ছা আচ্ছা। আর লেনিন ওই ইউনিভার্সিটি থেকে বেরোনোর পরে বাবা মা ভাই বোন আর আমার বন্ধু যারা, তারা আমার এই লেনিন নামে ডাকে। হ্যাঁ, এটার ধরেন কিছু সুবিধাও আছে আবার কিছু অসুবিধাও আছে, মাঝে মাঝে লোকজন মিলাতে পারে না। যেমন ধরেন আমি কিন্তু খেয়াল করি যে আপনি মাঝে মাঝেই আমাদের পোস্টে অনেক সময় কমেন্ট করেন বা কিছু সাইন টাইন দেন এরকম। মনোহর ভাই, ওয়েলকাম ব্যাক। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সিরাজগঞ্জের যমুনার পাড় থেকে আপনাদের সুস্বাগত। আমাকে আপনারা এই অনুষ্ঠানে নিমন্ত্রণ করার জন্য আমার মতো একটি ক্ষুদ্র মানুষকে আপনারা ডেকেছেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব, থেকে থেকে দেখে দেখে যা শিখেছি কিছু বলার চেষ্টা করব, এবং আমার বিশ্বাস এখান থেকে কিছু মানুষের উপকারে লাগতে পারে, কিছু সন্তানদের উপকারে লাগতে পারে, নতুন প্রজন্মের উপকারে লাগতে পারে। প্লিজ রাজু সাহেব, আপনার কাছে ফ্লোরটা দিয়ে দিলাম। না, ফ্লোর তো দিয়ে দিছেন, বুঝছেন? আপনি আসার আগে কইতেছিলাম আমি লেলিন ভাইয়ের সাথে যে আজকের শো চালানোর সময় আমার মনে হইতেছিল যে মাঝে মাঝে সিরাজগঞ্জ হয়ে যাব, পাবনা হয়ে যাব, বুঝছেন? আর যদি কোনো জায়গায় উল্টাপাল্টা বলে থাকি তাহলে একটা ডাবি মেরে আমার দাঁত খুলে ফেলাবেন অনলাইনে, কিরকম হয়। রাজু, একটা জিনিস খেয়াল করছো, সেটা হচ্ছে মনোহর ভাই যে চোস্ত বাংলায় শুরু করলেন, এরপরে উনাকে কিন্তু সিরাজগঞ্জের টেনে নিয়ে যাওয়া কঠিন হবে। কঠিন হবে, সেটাই, সেটা কঠিন। তো অসুবিধা নাই, আমরা কোথায় টেনে নিব জানি না। তো আমরা এখন যাই হোক, আমরা শুরুতে যাই হোক, জাহাঙ্গীরনগরের দেখা হওয়া কথা হওয়া মানেই হচ্ছে এরকম কুশল বিনিময়। আমরা তো আর খুব ফর্মাল হয়ে একদম টান টান হয়ে বলতে পারবো না যে লেডিস এন্ড জেন্টলম্যান, লেটস ওয়েলকাম ইউ অল ফর হ্যাভিং এ শো ফ্রম এইসব তো আমার দ্বারাও সম্ভব না, এটা আমাদের না। আমরা ইনফর্মালি কথা বলবো, ফান করব, এবং একই সাথে কিছু টুলস, যেটা মনোহর ভাই বললেন, আসলে সারা পৃথিবীতে কোভিড ইকোনমিক্যালি যত বড় ডিজাস্টার এনেছে, অনেকেই বলেন যে সবচেয়ে বড় ডিজাস্টার হচ্ছে এডুকেশনের। আর এডুকেশনের এই ডিজাস্টার কিন্তু ইয়াং পিপলদের মধ্যে প্রচন্ড ভাবে পড়বে। তারা দেখছে যে তাদের বাবা মা বা প্যারেন্টসরা চাকরি হারাচ্ছে, ব্যবসা স্কুইজড হয়ে যাচ্ছে, নানা কিছু হয়ে যাচ্ছে। তো একটা দিকভ্রান্ত সময়ের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, এবং একই সাথে আগামী দুর্ভাবনাটা ভয়াবহ আকার ধারণ করেছে। কিন্তু এটা কিন্তু ভয় দেখানোর জন্য বলা না, এটা উদ্বিগ্ন করার জন্য না, এটা হচ্ছে ভাবনা থাকলে দুর্ভাবনা কম আসে। আমরা যদি ভাবনাই না করি তাহলে তো দুর্ভাবনায় পড়ে আমরা চ্যাপ্টা হয়ে যাব। তো সেই জন্য আজকে আমাদের সৌভাগ্য যে মনোহর ভাই যমুনার পাড় থেকে, একেবারে ব্রিজের তলা থেকে
আর আপনি যদিও এখন পাবনাতে, বাট আপনি কানাডাতে থাকেন, টরন্টোতেই তো না লেনিন ভাই? হ্যাঁ, টরন্টোতেই থাকি। হ্যাঁ, তো টরন্টো হচ্ছে জাহাঙ্গীরনগরিয়ানদের একটা অরণ্যর মতো মনে হয়। আমি একবার গিয়েছিলাম, তো আমি কার বাসায় খাবো টাবো এটাই হতে হতে ঝগড়াঝাটি, পরে একটা রেস্টুরেন্টে বললাম সবাই নিয়ে আয়, ওইখানে খেলাম। আচ্ছা। তো টরন্টো তো আসলে মনে হয় যে আপনাদের খুব ভালো সময় যাচ্ছে। হ্যাঁ, আমি আসলে টরন্টোতে থাকি হচ্ছে বছরে 6 মাস, মানে 2 মাস 2 মাস 2 মাস, আর বাংলাদেশে থাকি বাকি 6 মাস। আচ্ছা আচ্ছা। কেননা আমাকে এখানে এখনো বিজনেস আছে, সেটা চালাতে হয়। আমার কিছু অপারেশন আছে শ্রীলঙ্কাতে, মায়ানমারে, এগুলো আমার করতে হয়। কাজে আমার বাংলাদেশটা আমার জন্য, আমি মোর কমফোর্টেবল বাংলাদেশে থেকে। এখন আচ্ছা, রিয়েলিটি ওইদিকে নিয়ে গেছে, বউ বাচ্চা আছে, দ্যাটস ওকে। শুনছি না রাজু? আমি বলছি যে রিয়ালিটি তো রিয়ালিটি। যেমন ধরেন মনোর ভাই ঢাকা এসেছিল, এখন রিয়ালিটি তাকে আবার সিরাজগঞ্জ নিয়ে গেছে। এই যে কে কোথায় যাচ্ছে কখন, এখান থেকেও তো শেখার আছে যে, মানে ধরেন কানাডাতে প্রবাসী হওয়া মানেই কানাডাতেই থেকে যাওয়া নয়, যে এই যে বাংলাদেশের সাথে ব্যবসা যোগাযোগ করা। আবার মনোর ভাই সিরাজগঞ্জে বসে সে হয়তো সারা পৃথিবীকে কানেক্ট করে ফেলবে, অলরেডি ফেলেছে অনেক জায়গা থেকে। এই গল্পগুলো শুনবার জন্যই কিন্তু আজকের এই আয়োজনটা। এবং আমরা এই দুইজন মানুষের কাছ থেকে আসলে যেটা চাই, বিশেষ করে আমরা জানি যে শুরুর দিকে জাহাঙ্গীরনগরে আমাদের যে সংখ্যা ছিল তার চেয়ে অনেক বেশি হয়েছে, অনেক বড় একটা পরিবার হয়েছে সারা পৃথিবীতে, এবং আমাদের অনেক এক্সপেরিয়েন্সড লোকজন আছে যাদের কথা অন্যরা টাকা দিয়ে শোনে, টিকিট কেটে শোনে। তাদেরকে অ্যাভেলেবল করাটা আমাদের একটা দায়িত্ব হিসেবে আমরা নিয়েছি আমাদের এই শুধুই জাহাঙ্গীরনগরের প্ল্যাটফর্মে। আর করোনার কারণে যেহেতু মানুষ ইলেকট্রনিক্যালি এখন হাইলি কানেক্টেড, আমরা একটু চেষ্টা করলেই আমরা অনেকের ভাগ্য পরিবর্তন করার জন্য কিছু কাজ করতে পারি। আমরা ডেফিনেটলি ফান করব, অনেক কিছু করব। তো সেই জন্য আমি মানে আমি লেলিন ভাইকে দিয়ে শুরু করতে চাই। এই যে আপনার যে গল্পটা, আপনি আপনার জীবনের গল্পটা যদি একটু একটু আমাদেরকে 2-4 মিনিটে হাইলাইট করেন। আপনাকে আসলে অনেকেই অনেকভাবে চেনে। যেমন আপনার নাম লিখা আছে সাব্বির খান, কিন্তু আপনি আমাদের কাছে লেলিন ভাই। তো আবার অন্যদের কাছে আপনি এখন পর্যন্ত অপরিচিত। তো আপনি যদি 2-4 মিনিটে জাস্ট আপনার, মানে ইটস এ ওয়ান্ডারফুল অর বিউটিফুল জার্নি, বিউটিফুল লাইফ, এই যে জায়গাটা, এবং আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি কিন্তু রিল্যাক্স। সকালে আমি যখন ফোনে কথা বললাম আপনার সাথে, ভয় যে আপনাকে কখনোই মনে হয় নাই যে আপনি ট্রাভেল করছেন ঢাকা থেকে ওখানে যাবেন, তারপরে আমাদের সাথে লাইভ করবেন, স্টিল রিল্যাক্স। এই যে একটা খুব রিল্যাক্স লাইফ যে লিড করার গল্প, এটা আমাদেরকে একটু বলেন তো। দেখো, আমার কাছে যেটা মনে হয়েছে সব সময়, যে আমি কিন্তু খেলছি, আমি একজন প্লেয়ার, খেলে যাচ্ছি। জাহাঙ্গীরনগর থেকে বের হওয়ার পরে আমি ইঞ্জিনিয়ার না, আমি ফিজিক্সের ছাত্র। তখন সিটিসেল বলে একটা কোম্পানি, যেটা আমরা জানি সিটিসেল ছিল, সিটিসেলের আগে এটার নাম ছিল হাচিসন বাংলাদেশ টেলিকম, HPTL। ওখানে কিছু ইঞ্জিনিয়ার্স নেওয়া হবে, সেখানে কিছু ওরা বলেছে রিকোয়ারমেন্টের ভিতরে ফিজিক্স ইলেকট্রনিক্সের ছেলেপেলেও নেওয়া হবে। আমি তোমাকে একটু আগে বলেছিলাম যে অ্যান্ড হি ট্রাইড, সো আই থট যে আমি কেন ট্রাই করব না। আই ট্রাইড, এবং আমি ওখানে সিলেক্টেড হয়ে যাই। যাওয়ার পরে এই যে টেলিকম সেক্টরে আমার জার্নি শুরু হলো। তার আগে আমার ব্যস্ততা ছিল কবিতা নিয়ে, আবৃত্তি নিয়ে, উপস্থাপনা নিয়ে। ওগুলো বাদ দিয়ে এটা কিন্তু আমার জীবনে বড় কাজ করেছে। তোমার রাজু, তোমার যেমন একটা বিরাট একটা গুণ, ইউ ক্যান প্রেজেন্ট ভেরি ওয়েল, অ্যান্ড প্রেজেন্টেশন একটা বিরাট গুণ। আমি অনেক কিছুই চিন্তা করি, আমি সেটাকে এক্সপ্রেস করতে পারি না। সে কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করতে গেলে দুইটা জিনিস সাইমালটেনিয়াসলি দরকার পড়ে, একটা হচ্ছে কন্টিনিউয়াস থিঙ্কিং অ্যান্ড গুড প্রেজেন্টেশন। তো এই দুটার ক্ষেত্রে আমার ওই হঠাৎ করে আমার কপালে শিকা ছিঁড়ে গেল, আমি ঢুকে গেলাম। যাওয়ার পরে আমি একটা সময় দেখা যাচ্ছে যে ওরা গ্লোবাল ট্যালেন্ট হায়ার করছে, মটোরোলা হায়ার করছে। আবারও লেট মি ট্রাই, এই কথা বলে আমি ট্রাই করলাম, এবং ওরা আমাকে মোটামুটি ভাবে
অ্যাকচুয়ালি আমি একটু জাস্ট বলে নিই যে মোটরোলার মতন কোম্পানিগুলো যেটা করে সেটা হচ্ছে সামনের ডিকেডে কি ধরনের মার্কেট হবে বা ইয়ে হবে এটা চিন্তা করে ওরা ট্যালেন্টস হায়ার করে। এশিয়া থেকে যে কয়জনকে ওরা প্রিলিমিনারি সিলেকশন দিল তার ভিতরে আমি ছিলাম। আমি একটা মজার গল্প বলি। সিলেকশনে সব সিলেকশন হয়ে গেছে, আমার সে টেকনিক্যাল নলেজ, এর আগে সেলুলার সিস্টেমের উপরে পড়াশোনা করেছি, পেজিং, তখন পেজিং সিস্টেম ছিল, রেডিও ট্রাঙ্কিং ছিল, এগুলো সব কাজ করেছি। সো আই ওয়াজ বিট কনফিডেন্ট যে আমি পারবো। অন্যান্য ইন্টারভিউগুলো হয়ে গেল, আমি একটা মজার কথা শেয়ার করতে চাচ্ছি। যখন ফাইনাল সিলেকশনে বাইরের একটা দেশে আমাদেরকে নিয়ে যেয়ে, দ্যাট ওয়াজ দ্য ফাইনাল ইন্টারভিউ উইথ এইচআর ডিপার্টমেন্ট। তো আমাকে বলা হলো যে একটা রুমে বসো, একটা ছোট্ট রুম। আমি বসেছি। এটা আমার জীবনের গল্প। রাজু আমাকে আরো ছোট করতে বললে আমি ছোট করে বলি। শুনতে পাচ্ছি না রাজু তোমাকে। আপনি বলছি যে আপনি এগিয়ে যান, মানে বিষয়টা হচ্ছে যে ঠিক আছে। এখানে ইন্টারাপশনের কোনো সুযোগ নেই, প্লিজ। যেটা হচ্ছে যে আমাকে ওই রুমে, একটা রুমে বসিয়ে গেল, একটা মেয়ে এসে বললো যে তুমি এখানে ওয়েট করো, আমাদের যে গ্লোবাল এইচআর হেড সে এখন এখানে আসবে। তো আমরা যদি লিঙ্কডিন বা ইয়েতে খোঁজ করি, আকেল বুসরাই বলে ভদ্রলোক, মানে তোমার মতন লম্বা, তোমার মাথার চুল যেটুকুন সামনের দিকে আমার যেটুকু চুল আছে সেইটুকু চুল উনি সাদা রেখেছেন, আর বাকি চুলগুলো কালো করা। তো ভদ্রলোক অনেকক্ষণ পরে, 1 ঘন্টা পরে রুমে ঢুকলেন, ঢুকে বললেন, জেন্টলম্যান, I don't have much time for you. I have 3 candidates, one from Bangladesh, one from India, and one from Singapore. And by the way, my route is from India. So you need to beat India to get selected. And he said that I'm giving you 15 minutes time. I'll be back after 15 minutes. এবং তখন তোমাকে বলতে হবে why Bangladesh is better than India in one aspect. It's a tough question. আমি চিন্তা করছি 15 মিনিটে আমি কি বলতে পারি 15 মিনিট 1 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে যায়, ওই লোকটা আসেন না। পরে জেনেছি যে ওইখানে ওরা আমাকে ওই রুমে ক্যামেরাতে ওরা দেখছিল যে আমি কি ধরনের বিহেভ করি। আমি রিল্যাক্সড, আমি প্যানিকড, আমি রেস্টলেস। সো এটা হচ্ছে পার্ট অফ ইন্টারভিউ। মানে দ্যাট ইজ কাইন্ড অফ, মানে আই মিন দ্য ইমপ্রেশন ম্যানেজমেন্ট, হাউ ইউ আর ম্যানেজিং ইয়োরসেলফ। রাইট। তুমি একটা জিনিস বলেছো না যে আপনি ইয়ে করেন, কুল কি করে থাকেন। এটা হচ্ছে ওরা বলেছে যে যদি তুমি সিনিয়র ম্যানেজমেন্টে কাজ করতে যাও তাহলে তোমার মাথা ঠান্ডা রাখতে হবে। ওরা দেখে যে আমি কি ধরনের বিহেভ করি, দে সি মাই বডি ল্যাঙ্গুয়েজ। যা হোক, দুপুরের বেলায় সোনিয়া বলে একটা মেয়ে, সে আমাকে একটা কুপন দিয়ে বললো, দিস ইজ দ্য লাঞ্চ কুপন, ইউ গো টু 10th floor, there is a restaurant, cafeteria, and I know you are a Muslim, so you can have Muslim food. আমি ওটা নিয়ে চলে গেলাম। আমি ওরা বললাম যে বাই দ্য ওয়ে হি ওয়াজ সাপোজ টু কাম ব্যাক আফটার 15 মিনিটস। বললো ডোন্ট ওয়ারি, হি উইল বি ব্যাক। যা হোক, খেয়ে আসলাম, এসে আবার বিকেলে বসে আছি। ঠিক 3টার দিকে ওই ভদ্রলোক আবার ঢুকলেন। মিন হোয়াইল আমি খেতে খেতে চিন্তা করেছি, এসে চিন্তা করছি, তো চিন্তার আউটকামটা যেটা আসলো, উনি বললেন, নাও ইউ টেল মি ওয়াই ইয়োর কান্ট্রি ইজ বেটার ইন ওয়ান অ্যাসপেক্ট and India is not capable of doing that. আমি বললাম, অ্যাকচুয়ালি ওখানে আমার গ্লোবাল ম্যাপটা ছিল, সামনে ওই রুমের ওখানে ম্যাপটা লাগানো ছিল, সেখানে বাংলাদেশ ছিল, ইন্ডিয়া ছিল। আই ওয়াজ লুকিং এট দ্যাট ম্যাপ অনলি। তা আমি জাস্ট আনসারটা করলাম এরকম যে, সি in one aspect I'm independent, but India is dependent on us. He said, how? বললাম যে India cannot draw their own map without drawing my full map, and I can draw my map independently. We are surrounded by India. তো উনি এটা গুড করে ওখানে গেলেন, দেখলেন, বিরাট একটা হাত তার, আমার দিকে বাড়িয়ে বলেন, ওয়েলকাম অ্যাবোর্ড। দ্যাট চেঞ্জড মাই লাইফ। তারপরে ওরা এই ধরনের অর্গানাইজেশন যেটা করে সেটা হচ্ছে প্রফেসর থেকে মার্কেটে পাঠানোর আগে তারা তাদেরকে ট্রেন করে, দে চেঞ্জ দেয়ার বিহেভিয়ার্স।
তারপর ট্রেন করে, যেমন আমাকে পাঠিয়ে দিল জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে, আমাকে পাঠিয়ে দিল বিডিআইএ, বিডিআই স্ট্যান্ডস ফর বিজনেস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, ওখান থেকে ডিপ্লোমা করতে। তারপরে আমাকে পাঠালো সিক্স সিগমা। সিক্স সিগমা আমরা অনেকে পরিচিত না, সিক্স সিগমা ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট কোয়ালিটি নর্ম ইন দ্য ওয়ার্ল্ড। এটা তো আবার বেল্ট সিস্টেম আছে, যেমন হোয়াইট বেল্ট, গ্রিন বেল্ট, ইয়েলো বেল্ট, লাস্টে ব্ল্যাক বেল্ট। ওরা আমাকে ওটাও করালো। করানোর পরে বললো নাও ইউ গো টু মার্কেট। তা আমি প্রথম মার্কেটে আসলাম হচ্ছে ইন্ডিয়াতে ইন্দোর অ্যান্ড ভোপাল। ওখানে আমি প্রজেক্ট ম্যানেজার হিসেবে কিছুদিন কাজ করলাম। দো আই ওয়াজ হায়ার্ড ফর বাংলাদেশ, মানে এখানে আবার ওদের কিছু কিছু কোম্পানি আছে, ওরা বলে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, রেস্ট অফ এশিয়া। সো বাংলাদেশ ওয়াজ কনসিডার্ড পার্ট অফ রেস্ট অফ এশিয়া। যাই হোক, আমি ইন্ডিয়াতে কাজ করে বাংলাদেশে আসলাম। তারপরে আমি গ্র্যাজুয়ালি, আমি যখন এখানে সিনিয়র হতে হতে আই বিকেম দ্য প্রেসিডেন্ট অফ মোটরোলা বাংলাদেশ। দেন I became the GM and regional director for the region, rest of the Asia, rest of Asia, ROA বলে ওরা। এর ভিতরে ছিল বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা and part of Pakistan. So that changed my life. এবং আমি এখানে আরেকটা জিনিস বলি, যখন আমি ওখানে কাজ করছি, অনেক বছর কাজ করা হয়ে গেছে, আমি মানে খুব প্রাউডলি বলতে পারি বিং জাহাঙ্গীরনগরিয়ান, সেটা হচ্ছে one of the highest award in the world is called Winners Club Award, WNNR Club Award. So আমি সেটাও পেয়ে গেলাম। তখন আমার মনে হলো কর্পোরেট লাইফ থেকে এখন আমি নিজে কিছু করি, কেননা কর্পোরেট ওয়ার্ল্ডের প্রেশার আছে, প্রচন্ড ট্রাভেল করতে হয়, আর একটা বিরাট সেলস টার্গেট, কোয়ালিটি টার্গেট এগুলো থাকে। Then I thought I quit and I start my own business. মোটরোলাতে থাকতেও যেটা করেছিলাম যে আমাদের বাংলাদেশের ছেলেদেরকে হায়ার করে অ্যাপ্রক্সিমেট ক্লোজ টু 300 লোকাল রিসোর্সেস, মোস্টলি বুয়েটেড, এদেরকে হায়ার করে ট্রেন করে ওদেরকে সেল করতাম উইদিন মোটরোলা তাদের সার্ভিসেস। তা আমি চিন্তা করলাম যে আমি কেন ওই কাজটা করি না। তখন আমি চাকরি ছেড়ে আবার নতুন করে ছেলেদেরকে হায়ার করে ট্রেন করে, এখন যেটা হয় এরা এরিকসনের ব্যাচ পরে কাস্টমারের কাছে যায়, ওয়াওয়ের ব্যাচ পরে, নোকিয়ার ব্যাচ পরে যায়, বাট তারা আমার পেরোলে আছে এবং তাদেরকে আমরা ট্রেন করে তাদেরকে দিয়ে কাজ করি। আমার এতগুলো বলার পিছনে কারণ হচ্ছে আমাদের যারা আছে জুনিয়র, তারা যদি চিন্তা করে যে তারা একসময় এন্টারপ্রেনার হবে, ফার্স্ট ইউ নিড টু নো যতটুকু শেখা যায়। এমএনসি এমন একটা, মোস্টলি এমএনসি প্ল্যাটফর্মে যদি কাজ করা যায়, অনেক গুড প্র্যাকটিসেস শেখা যায়। হাউ টু ডিল উইথ পিপল, হাউ টু কনভিন্স, মোটিভেট পিপল, এবং এই যে টিম বিল্ডিংটা, আই থেকে উই, এই জিনিসটা, এইটা যখন মানুষ করতে পারে, আমি করিনি, আমরা করেছি। It's the toughest journey for people from many different countries across the world. কারণ হচ্ছে যে মানুষ তো আমিত্বের সাথে মানে এতটা মিশে থাকে, সেখান থেকে আমরা হওয়া, এটা তো একেবারে ভেঙে চুরে একটা খুব বড় ধরনের ট্রান্সফরমেশন, এবং এই ট্রান্সফরমেশনটাই আসলে ভ্যালু এডিশনটা করে, যেটা আপনার পয়েন্ট। রাইট। তো সেই জন্য আমি যেটা বলছিলাম যে ইটস আ জার্নি, যেখানে শেখাটা, আমরা হয় কি অনেকেই চিন্তা করি যে আমি মাস্টার্স করেছি, আমি এখন নিজে কিছু করব। আই অ্যাপ্রিশিয়েট, বাট এট দ্য সেম টাইম আমরা ইউনিভার্সিটিতে যেটা শিখি সেই শেখাটাই আমাদের জন্য যথেষ্ট না। আমরা খুব ভালো কিছু করতে পারবো যদি কিনা আমরা এই ধরনের অর্গানাইজেশন থেকে শিখি। যে এখন ইউনিভার্সিটি থেকে বের হয়ে কিছু করে 10-এ পৌঁছেছে, সে যদি এই প্র্যাকটিসেস গুলো জানতো, আমার বিশ্বাস সে 20-এ পৌঁছে যেত। বাহ, এইটার থেকেই লেনিন ভাই আমরা একটু মনোহর ভাইয়ের কাছে যাব এখন, কারণ আপনি কিন্তু নিজের অজান্তেই একটা টিউনিং করে দিয়েছেন আমাদের আলোচনাটাকে। টিউনিং ইন এ সেন্স যে, যেমন একটা কৃষক তো নিশ্চয়ই জমি প্রস্তুত না করে বীজ বপন করে না, সেই বীজে তো কোনো ফুল ফল ফসল কিচ্ছু হবে না। তো মানুষও তার নিজেকে প্রস্তুত করার জায়গাটায় যদি আধা প্রস্তুত করে নেমে পড়ে, সেখানে ফলন খুব একটা ভালো হবে না।
তো আপনি সেই পূর্ণ প্রস্তুতির কথা বলছেন, যে পূর্ণ প্রস্তুতি মানুষকে অনেক বেশি প্রোডাক্টিভিটি দিতে পারে, হতে পারে। আপনার জেস্চার থেকে সেটা স্পষ্ট, এবং সেই গল্পটা আপনি বলেছেন, যে গল্পটা আমি মনে করি অনেকের কাজে লাগবে। বিশেষ করে মানুষ যে তার প্রেজেন্টেশন মানেই যে ইন্টারভিউ মানে যে শুধু বোর্ডের সামনে গিয়ে দুটো কথা বলা তা না, সে কোথায় খাচ্ছে, ঘুমাচ্ছে, বিরক্ত হচ্ছে, সে লিফট ব্যবহার করছে। আমরা বহু মানুষকে দেখেছি বিরক্ত হয়ে লিফটের বাটন বারবার প্রেস করে, কিন্তু তাতে কি লিফট তাড়াতাড়ি আসে? মোটেই আসে না। বাট এইটা কিন্তু তাকে প্রমাণ করে যে এই লোকটার মাথা গরম, ঝামেলা আছে। তো এটা খুবই জরুরি। থ্যাংক ইউ। এখন আমরা মনোহর ভাইয়ের কাছে যে জায়গাটা আসবো, যে মনোহর ভাই একটা খুব চ্যালেঞ্জিং জব নিয়ে বসে আছে। ওনার সারা জীবনের স্বপ্ন, চিন্তা, চেতনা সবকিছু দিয়ে সিরাজগঞ্জ ইকোনমিক জোন নিয়ে উনি বসে আছেন। বিশাল সম্ভাবনা। কিন্তু এই সম্ভাবনায় সবচেয়ে বেশি ক্রাইসিস যে জায়গাটায় হওয়ার সুযোগ আছে, সেটি হচ্ছে মানুষ পাওয়া, সঠিক মানুষ পাওয়া। যেমন আপনি নিজেই বলছিলেন, আপনার গড়ে ওঠা, বেড়ে ওঠার পেছনে আপনার ইনভেস্টমেন্ট আছে, আপনার কোম্পানির ইনভেস্টমেন্ট আছে, তাদের সবকিছু মিলে হয়েছে। তো মনোহর ভাই আবার নিজেও একটা হচ্ছে ব্যবসা করার কারিগর, আবার মানুষ গড়ারও কারিগর। দুটো জিনিস একসাথে সেই চ্যালেঞ্জটা নিয়েছে, এবং উনি গ্রাসরুট লেভেলে কাজ করতে চাচ্ছেন, একেবারে কৃষকদের বা এইরকম জায়গাটায়। সেই জায়গাটাকে মনোহর ভাই, আপনার লেলিন ভাইয়ের কথা থেকে আপনার কি মনে হয়, যে আপনার কি কোনো রিথিঙ্কিং এলো নাকি? হ্যাঁ, আমি শুরু করি। ধন্যবাদ রাজু, ধন্যবাদ সাব্বির খান এন্ড আজাদ আল মামুন। আমার সত্যি আজকে আই ফিল প্রাউড। সাব্বির কিন্তু বলছে আমি থেকে আমরা, আমাদের। এই জায়গাটা তৈরি হয়েছে 70-এর দশকে আমার কাছে। আমি একটি শিল্পের পরিবারের সন্তান, তাঁত শিল্প পরিবারের সন্তান। আজকে বলতে দ্বিধা নেই। আমার বাসায়, আমাদের বাড়িতে সকালে অনেক শ্রমিক এসে কাজ করত এবং আবার বিকেলবেলা চলে যেত। তো আমার বাবার কাছ থেকে প্রথম যে জিনিসটি আমি শিখেছি সেটা হলো, তোমার যে পুঁজি, সেই পুঁজিতে একজনের কর্মসংস্থানও করা যেতে পারে, আবার 100 জনের কর্মসংস্থানও করা যেতে পারে। তুমি কোনটা বেছে নেবে? আমার জীবন শুরু হলো, যা হোক, পড়াশোনা করতে যে রাজনীতি ছেড়ে জাহাঙ্গীরনগর থেকে রাজনীতি। 96 যখন ইলেকশনে আমি নমিনেশনটা হয়েও হলো না। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা সবাই? পারফেক্ট, আপনি বলেন। তো তখন এটা কি অ্যাভেলেবল কি আসলাম বুঝলাম না। না না না, আপনি বলেন। হ্যাঁ, ঠিক আছে। আমার এই সিরাজগঞ্জ ইকোনমিক জোন করার আগে আমি অনেক বড় ইতিহাস, সেটা আমি বলতে চাই না। 96 পর থেকে আমি আমার জীবনটা বলি। যখন আমি রাজনীতি দিয়ে সমাজ পরিবর্তন করতে চাই, মানে আমি থেকে আমরা, আমাদের জীবন ব্যবস্থাটাকে পাল্টিয়ে দিতে চাই, তখন ওই রাজনীতি নামক যে নমিনেশন পাওয়াটা, সেটা আমার জন্য দূর হয়ে গেল। কিন্তু আমার ভিতরে কাজ করলো যে আমার ওই বাবার নির্দেশ, যে তোমার পুঁজিটা দিয়ে একজনকে কর্মসংস্থান করতে চাও না 100 জনের কর্মসংস্থান করতে চাও। আমি চলে আসলাম সেই সময় বাংলাদেশের সম্ভাবনা, যেটাকে আমরা বলি আরএমজি, গার্মেন্টস সেক্টর। তখন আমি একটি গার্মেন্টস করি 96 শেষের দিকে, 97 থেকে 98 থেকে এই ফ্যাক্টরিটা শুরু হয়ে যায়। শুরু হয়েই 1 বছরের মধ্যে আমি বিকেএমই ডিরেক্টর হয়ে যাই, এবং বিকেএমই ডিরেক্টর হওয়ার পরেই আমার ভিতরে যে জিনিসটি কাজ করা শুরু করলো, সেটা হলো হাউ টু ইনক্রিজ প্রোডাক্টিভিটি। এর মধ্যে আমার বিদেশে যাওয়ার কিছু সুযোগ হলো, এবং বিভিন্ন জায়গায় ইন্ডাস্ট্রিয়াল সিটিতে যখন যাই, তখন আমার মেশিনের যে সমস্ত লোকগুলো কাজ করে, যতজন, তাদের ফ্যাক্টরিতে অতজন কাজ করে তারা যে প্রোডাক্টিভিটি পায়, আমাদের প্রোডাক্টিভিটি মিনিমাম 15 to 20% কম। এই জায়গাটায় আমাকে স্ট্রাইক করলো, এই জায়গাটায় আমাকে ভাবনায় ফেলে দিল যে আমি তো চায়নার প্রোডাক্টিভিটি থেকে, ভিয়েতনামের প্রোডাক্টিভিটি থেকে, ইয়ার প্রোডাক্টিভিটি থেকে অনেক কম হয় আমার গার্মেন্টসে। তখন বিকেএমই, বিজেএমই আর&ডি ফর্ম করলো, তোমরা জানো। এবং ওই সময়ে সেই 99 সনের শেষের দিকে, 2000 সনের প্রথম দিকে হয়তো হবে, তখন
আমরা সেই কমিটির আমি ছিলাম, চেয়ারম্যান ছিলাম, যে কিভাবে প্রোডাক্টিভিটি বাড়ানো যেতে পারে। সেই প্রোডাক্টিভিটি বাড়ানোর ক্ষেত্রে যখন কাজ শুরু হলো, তখন 33 থেকে 34টি ডায়াগনোসিস যেভাবে করে ওইভাবে বেরিয়ে আসলো যে কোন কোন জিনিসটা আমরা টাচ করলে তাহলে বাংলাদেশের প্রোডাক্টিভিটি, বাংলাদেশের শ্রমিকরা, বাংলাদেশের শ্রমজীবী মানুষরা প্রোডাক্টিভিটি বাড়াতে পারে। সবগুলোর মধ্যেই অনেক সময় লাগবে। তার মধ্যে রাষ্ট্র ব্যবস্থা, বন্দর, ব্যাংক, কাস্টম, রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত কিছুর মধ্যে একটি জায়গায় আমার শুধু মাথার মধ্যে ক্লিক করলো, সেটা হলো আমার মেশিন যে চালায় তার জীবন ব্যবস্থাটা কেমন। এইটাকে আমাকে চোখ খুলে দিল। আমার এইখানে যারা কাজ করতো সেইখানে 4টি ছেলে মেয়ে, তারা আমাকে নিয়ে গেল মধুবাজার বস্তিতে, নিয়ে সকালবেলা একদম ভোর রাতে বললো, স্যার দেখছেন? আমি বললাম, হ্যাঁ দেখলাম। এ কারা? কয় দেখেন যে মেয়েরা টয়লেটে যাচ্ছে, লাইন ধরে দাঁড়িয়ে আছে। তো আমাকে বুঝাতে তারা সক্ষম হলো যে মেশিন যিনি চালাবেন তার প্রত্যুষে সকালেই যদি তার নিজের সাথে, জীবনের সাথে সংগ্রাম করতে হয়, সে তো তার জীবনী শক্তি ওইখানে 60% হারিয়ে আসে। তখন যখন মেশিনে বসে, তখন সে মেশিনটা আমাদের বাঙালিদের 37% উপরে ইফিসিয়েন্সিতে ছাড়া কাজ করতে, এই পর্যন্ত কাজ করতে পারে। কিন্তু এই মানুষটিকে নিয়েই যদি শ্রীলঙ্কা উন্নত দেশে নিয়ে যাওয়া যায়, সে 60% অ্যাবাভ তার ইফিসিয়েন্সিতে কাজ করতে পারে। শুধুমাত্র তার এই বেঁচে থাকার, তার জীবন ধারণের যে ব্যবস্থা, সেই ব্যবস্থার জন্য সে তার প্রোডাক্টিভিটি বাড়াতে পারে না। আমি কিন্তু পেয়ে গেলাম আমার সূত্রটি, এবং সেই সূত্রের ফরওয়ার্ড লিঙ্কেজ, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, আমাদের ওএসএস, ওয়ান স্টপ সার্ভিস, আমলাতান্ত্রিক জটিলতা অনেক, ওই তো বললাম যে 34-35টি ডায়াগনোসিস করে ফেললো। যে এইগুলো যদি টাচ না করতে পারেন, এইগুলো যদি আপনারা সুন্দরভাবে সুরাহা করতে না পারেন, তাহলে আমাদের দেশে প্রোডাক্টিভিটি বাড়বে না। আসেন সেই সমস্ত কথার আলোকেই আমি যখন পলিটিক্সের সাথে, রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, আমি তো মূলত চরের মানুষ, নদী ভাঙা মানুষ। প্রত্যেকেই একটি কথা বলতো, গেদা তুই যদি এমপি হস তাহলে আমার এক সাওয়ালটার কিন্তু চাকরি দিবি, আমার মায়াডার একটা চাকরি দিবি, মায়াডা চাকরি দিলে কিন্তু বিয়ে হবে। এই দুস্থমাতার গোম আর ভিক্ষে আর করতে ইচ্ছা করে না। মানে একটি মানুষ ভাবতে হবে, আজকে রাজুর মাধ্যমে যারা এই অনুষ্ঠানগুলো শুনছেন, ভাবতে হবে একজন ভিক্ষুক কোনোদিন ভিক্ষা করতে চায় না। তার যদি সেই সমাজ ব্যবস্থা ভিক্ষার নামক এই মহাযন্ত্রণা থেকে তাকে যদি মুক্তি করে দিতে পারে, সে কিন্তু জীবনে কোনদিন ভিক্ষা করবে না। তো আমি এই যে মাথার মধ্যে কাজ করা শুরু করলো, তখন প্রোডাক্টিভিটি বাড়া এবং লোকের কর্মসংস্থান সৃষ্টি করা। এবং মনোহর ভাই মনে হয় একটু, আমার সচিব মহোদয় ফোন করেছে। আচ্ছা, আপনি কথা বলে নেবেন, কথা বলে নেন, কথা বলে নিন, আমি কোনো অসুবিধা নাই, আমরা ধরিয়ে দেবো আপনাকে। আমি এর মধ্যে দেখতে পাচ্ছি পাপ্পু ভাই জয়েন করেছেন। অন্য কেউ কথা বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি পাপ্পু ভাই একটু কথা বলবেন, একটু আনমিউট করে। রাজু ধন্যবাদ। লেনিন ভাই আসসালামু আলাইকুম। আসসালাম, কিন্তু আপনার ক্যামেরাটা অন করা হয়নি। আচ্ছা করি, আমি একটু সাহস পাচ্ছিলাম না। এই লেনিন ভাইকে এত ইয়াং লাগছে, আমার আজকে চুল রং করে আসেনি, সেজন্য সাহস পাচ্ছিলাম। আচ্ছা করেই ফেলি। তাও তো আপনার চুল আছে, লেনিন ভাই তো নাই, উনি কি রং করবে? আপনি তো লেনিন ভাইকে ধরিয়ে দিলেন যে লেনিন ভাইয়ের যে চুল নাই সেটা আলোচনা এনে দিলেন, এতক্ষণ ছিল না। লেনিন ভাই আপনি ক্যামেরাটা আপনার। আমি রাজু একটা জিনিস বলতে চাই এখানে। একটা লোকের, এটা জোক, এটা একজন লোকের মাথায় আমার মতন চুল, তো সেলুন এসে গেছে, যে বসলো, তো এবার যে চুল কাটবে সে আসলো, এসে বললো হিউমারের সঙ্গে, ডু ইউ ওয়ান্ট মি টু কাট ইট অর পুল ইট? তো ওই লোকটা খুব রিল্যাক্সড হয়ে বললো, নো, কালার ইট। বুঝছো? তো এইটা হচ্ছে আমারটাও, তোমাকে ওইভাবে চিন্তা করতে হবে। না, আমিও তো তাই বললাম, আই এম কালারিং ইট। আর পাপুর সঙ্গে সবসময় যোগাযোগ হয়।
হয় আমার। না, পাপ্পু ভাই মনে করিয়ে দিল যে রং করার মতো প্রচুর চুল তার এখনো আছে, বুঝছেন? বিষয়টা তো আসলে জানান দেওয়া। ওই যে সেই আব্দুল্লাহ সিগারেটের বিজ্ঞাপনের মতো, এটা তো নিশ্চয়ই আপনি জানার কথা, যে ওদেরকে যখন অ্যান্টি টোবাকো ক্যাম্পেইনের জন্য বলা হলো সারা পৃথিবী থেকে WHO, তখন তারা অ্যান্টি টোবাকো ক্যাম্পেইনের স্লোগান লিখলো যে সিগারেট ইজ ডেঞ্জারাস ফর হেলথ ইভেন আব্দুল্লাহ। তার মানে আব্দুল্লাহ দুনিয়ার সেরা সিগারেট স্টিল নাও। মানে কত ধরনের কমিউনিকেশন। তা পাপ্পু ভাই বলেন কেমন আছেন? একটু শেষ করি। হ্যাঁ, আমি দুঃখ প্রকাশ করছি। এই পানি সম্পদ মাননীয় সচিব, সিনিয়র সচিব ফোন করেছিলেন। কালকে আমাদের এখানে একটা বড় প্রোগ্রাম আছে, কতগুলো সচিব আসবে, বেজার চেয়ারম্যান আসবে। তো যেটা বলতে নিয়েছিলাম, এই যে সম এলাকা ভিত্তিক উন্নয়ন, সম উন্নয়ন, যেটি আজকে শোকের মাসে মাননীয় আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব প্রতি শ্রদ্ধা রেখে এবং 15 আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে এই কথাটা কেন বলতেছি আমি, এই সম এলাকা ভিত্তিক উন্নয়নটা কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্টের একটি বড় অংশ, যেটা আমাদের শহর কেন্দ্রিক যে ডেভেলপমেন্ট হয়, বিশেষ করে এক সুবিধা শ্রেণীর মানুষগুলো যে সুবিধা পায়, সেই ডেভেলপমেন্টের সাথে কিন্তু এই অবহেলিত নর্থ বেঙ্গল মানুষের ডেভেলপমেন্ট হচ্ছে না, কিংবা বরিশালের পটুয়াখালীর মানুষের ডেভেলপমেন্ট হচ্ছে না। আমি তখন চিন্তা করলাম যে একটি ইন্ডাস্ট্রিয়াল জোন করা হবে, সেটা নর্থ বেঙ্গলে করা হবে, এবং তা থেকে শুরু করে 2001 থেকে শুরু করে আজকে 2021, এই 20 বছরের সাধনায় আমি আবারও বলছি, ক্ষমা চেয়ে নিচ্ছি যারা শুনছেন, একেবারে লেগে থাকা কত প্রকার এবং কি কি। আজকে আমাদের একজন বিজ্ঞ সাবেক মুখ্য সচিব বলেছিলেন যে লেগে থাকার জন্য যদি বাংলাদেশের কোনো সাবজেক্টের PhD দেওয়া হতো, মনোয়ারকে দিলে সেটা পারফেক্ট হতো। আমি এ পর্যন্ত 4 লক্ষ টাকার উপরে শুধু টোল দিয়েছি বঙ্গবন্ধু ব্রিজে। তাহলে কতবার এসছি এবং কতবার ঢাকায় গিয়েছি, এবং ফ্রম পিয়ন টু সচিব, মন্ত্রী টু মন্ত্রীর PA, সবার হাত পা থেকে শুরু করে কত জায়গায় যে ধরেছি, টাকা খরচ করেছি তার ঠিক ঠিকানা নাই। আজকের এই অর্থনৈতিক অঞ্চলটা করতে এসে আমি আজকে এই জন্য আমাকে আবেগের সাথে বলতে হচ্ছে যে এই পৃথিবীতে যারা কি মনোর ভাই আবার সিগন্যালের করেছেন, এবার হয়তো আরেকজন সচিব। আমি দেখলাম 20 বছরে একটি জিনিস করা যায়, এবং আমাদের বাংলাদেশও কিন্তু এই 49-50 বছরে একজন মানুষ 53-54 বছরে, সেই ঢাকার কোনো মানুষ কিন্তু বাংলাদেশ বানাতে পারেনি, আসছে কিন্তু একটা অজপাড়াগাই থেকে, সে এসে বাংলাদেশ বানিয়েছে কে? তো এই জন্য আমি একটা জুম মিটিং আছি, তো এই জন্য আমার আজকে খুবই কষ্ট। আমার মনে হয় যে মনোর ভাই আবার বিপদে পড়েছেন, কারণ হচ্ছে ওনাকে যখন বলেছে জুম মিটিং টেলিফোনের সাথে কানেকশন দাও, তখন হ্যাঁ জুম মিটিং আমার খুব ডিস্টার্ব হচ্ছে। তারপরেও আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের কিন্তু স্লোগান ঠিক করে ফেললাম আমি, যে মানুষের কাছেই শিল্প যাবে, ঘরে বসেই কিংবা ঘরে থেকেই কর্ম হবে, স্বগৃহে কর্মসংস্থান। এই যে গ্লোবাল ভিলেজে আজকে সাব্বির খান লেলিন যেভাবে এসে বললেন যে এই পৃথিবীর মধ্যেই আমি সিরাজগঞ্জটাকে আর একটা পৃথিবী বানিয়ে ফেললাম, যে এখানে থেকে এমন কিছু করা যেতে পারে, যেটা আমি একটু শক্ত কথা বলতে চাই আজকে, যে তথাকথিত ঢাকার সমাজ ব্যবস্থাটাকে, ঢাকার ধনিক শ্রেণীকে দেখিয়ে দিতে চাই যে তুমি ডাকো শ্রমিককে যে এসো আমার কাছে কাজ করে যাও, আমি বলছি তুমি আমার শ্রমিকের কাছে আসো, আমার ঘরে আসো, তোমার কাজটা আমি করে দেবো, কিন্তু আমার ঘরে থেকেই। আমার থিমটা হলো এই, যে সিরাজগঞ্জ ইকোনমিক জোন বিশ্বাস করে যে এইখানকার 30 কিলোমিটারের মধ্যের মানুষগুলো এখানে কাজ করবে, আর তারা গৃহচ্যুত, বিন্দুচ্যুত, শিকড়চ্যুত হবে না।
এ কারণেই কিন্তু ইকোনমিক জোনটা এখানে চলে আসলো। আপনার এই কথাটা মনোহর ভাই, এই জিনিসটাকে একটু আমি নিতে চাই, কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ কথা, যে তারা বৃন্তচ্যুত হবে না, ছিন্নমূল হবে না, হোমলেস হবে না। অর্থাৎ আমরা এই অভিজ্ঞতা আমাদের আছে, এটা নিয়ে কোনো স্ট্যাটিস্টিক্স আমার জানা নেই, জানি না কোনো গবেষণা হয়েছে কিনা। অর্থাৎ বাংলাদেশ থেকে শহরে কাজের সন্ধানে এসে বহু মানুষ কিন্তু জমিহীন, ভূমিহীন, গৃহহীন হয়। আমরা অনেক সময় দেখি, বলে যে হ্যাঁ ছিল, তারপরে ঢাকায় আসছিলাম, চাকরির জন্য জমিটা বিক্রি করে দিছি, এটার জন্য এটা করে দিছি। এই দুটো জিনিস, একটা হচ্ছে যে একটা শ্রমিক যখন ঢাকায় এসে মাসে 5,000 টাকা পায়, আর একই শ্রমিক যখন বাড়ির ভাত খেয়ে 5,000 টাকা পায়, দুটো তো এক না। অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইনকাম এক হলেও সেটা রিয়েল ইনকাম কিন্তু একেবারে আকাশ পাতাল পার্থক্য যখন বাড়ির ভাত খেয়ে যায়। তো এই যে আপনি বলছেন যে সে যেন 30 কিলোমিটারের মধ্যে বাড়ির ভাত খেয়ে কাজ করতে পারে, এবং তার এই কষ্টার্জিত অর্থ যেন রাস্তায় খরচ না হয়ে বা অন্যভাবে খরচ না হয়ে তার এলাকার মানুষের কনজাম্পশনের মধ্যে থাকে। এই যে ইকোনমিক মডেলটা, এটা কিন্তু আপনার ইকোনমিক জোনের যে প্রফিটেবিলিটি, তার বাইরে একটা সোশ্যাল মানে আরেকটা কন্ট্রিবিউশন। আমি এই কথাটাই বলতে চাচ্ছি। আমার কাছে একটা প্রশ্ন খুব ইচ্ছা করছে, যে ঢাকায় বহু মানুষ কাজ করে, ঢাকায় আসে মরে বেচে, ইভেন আমি কাজের মানে হাউস হোল্ড লেভেলের কাজ করে, রিক্সা চালিয়ে, চাকরি না, তারাও সন্তানদেরকে বিশ্ববিদ্যালয়ে পড়ায়, উচ্চশিক্ষিত করে, করে। এখন আপনার ওখানে যদি থাকে, তারা যদি ঢাকায় না আসে, তাহলে ওখানে যদি তাদের টাকা পয়সা হলো, চাকরি বাকরি হলো, কিন্তু তাদের শিক্ষা দীক্ষার জন্য কোনো ব্যবস্থা তারা যদি না পায়, তাহলে কি হবে? এই কোনো পরিকল্পনা আছে কিনা? এটা আমি যে ধারাবাহিকভাবে বলার চেষ্টা করছি। আচ্ছা, এটা একটা বিশাল কনসেপ্ট। এই কনসেপ্টটাই দেওয়ার জন্য বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী যে চিন্তাটা করেছেন, আমার গ্রাম আমার শহর, এটা এক ধরনের আমাদের জোনে যেটা হচ্ছে, এখানে উন্নত মানের স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সবই কিন্তু হচ্ছে। এবং এটাকে ঘিরেই আর যাতে উচ্চশিক্ষার জন্য ঢাকাতে না যেতে হয়, কিংবা ভালো সেবার জন্য, স্বাস্থ্য সেবার জন্য যাতে ঢাকায় না যেতে হয়, সেইটার ব্যবস্থাও কিন্তু এখানে হচ্ছে। এবং শুনে খুশি হবে যারা আজকের অনুষ্ঠানটি শুনছেন, 100টি অর্থনৈতিক অঞ্চলে কিন্তু এ ধরনের পরিকল্পনা নিয়েই আমার গ্রাম আমার শহর কনসেপ্টটা তৈরি হয়েছে। আমার গ্রাম আমার কনসেপ্টটা তো, আমার গ্রাম আমার শহর, এই কনসেপ্টটার ভিতরে আরেকটি জিনিস, যে একটি বাড়ি একটি খামার যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, তার কিন্তু একটি বিরাট সাফল্য রয়ে গেছে। আমি রাজুর সাথে একটু সুর মিলিয়ে কথাটা বলতে চাই। আমি ধরে নিলাম যে একটি মানুষ এতদিন ছিল, কিন্তু আমি আবারও বলি, এতদিন ছিল শিল্পের কাছে মানুষ যেত, এখন মানুষের কাছে কিন্তু শিল্প চলে আসছে। কথাটা কিন্তু উল্টা হলো। তাহলে কি হলো? ওই শিল্প যিনি তৈরি করছেন, উনি একজন বণিক শ্রেণী, ধনিক শ্রেণী। উনি কিন্তু তার প্রয়োজনে, আবারও বলতেছি, তার প্রফিটের প্রয়োজনে কিন্তু সে মানুষের কাছে চলে আসতে হচ্ছে। আগে কিন্তু সে ডাকতো যে তুমি আমার কাছে আসো, আমি এই ফ্যাসিলিটি তৈরি করে দিচ্ছি। এখন যেটা হলো যে বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর সরকার, শেখ হাসিনার সরকার, ওনারা চিন্তা করছেন যে এই যে সারা বাংলাদেশের 100টি অর্থনৈতিক অঞ্চল হবে, সেই 100টি অর্থনৈতিক অঞ্চলকে ঘিরেই সুপরিকল্পিত বাসস্থান, সুপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা, সুপরিকল্পিত স্বাস্থ্যসেবা, অ্যামিউজমেন্ট, আনন্দ, সবকিছু তার ঘরের কাছে থাকবে, একটা ইয়ের মতো, যেটাকে বলে গ্রোথ সেন্টারের মতো করে দিচ্ছে। এটা কিন্তু অলরেডি স্টার্ট। আর দ্বিতীয় কথা যে জিনিসটি বলার জন্য এত কথা হলো, সেটা হলো যে এই 10,000 টাকা বেতন যখন সে পাবে, পুরো টাকাটাই কিন্তু বাড়িতে যাবে। এবং 1,20,000 টাকা যখন সে প্রতি বছরে রোজগার করবে, আমার ধারণা তার 30% টাকা সেভ হয়ে যাবে, প্রত্যেক বছরে কিন্তু সেভ হবে। একটি সময় সে, এই যে তোমরা যেটা বলো, এখানে অর্থনীতির ছাত্র আছে, আমাদের মটোরোলা একটা বিশাল কোম্পানি, সারা পৃথিবী মটোরোলার কাজ হয়, আমার ভাইয়া আছেন, তারা বুঝবেন এই জিনিসটি। সেটা হলো যে যখন সে তার নিজের ঘরে অর্থনীতিটাকে সে স্বাবলম্বী করে ফেলছে,
তখন কিন্তু তার কালচারালি সে ডেভেলপ হতে থাকবে। আমাদের মেইনলি ব্যাপারটা হয় কি, মেইনলি ব্যাপারটা হয় আমরা প্রথম হলো তার দরকার হলো তার পকেটে টাকা পাবে কিভাবে, সেটা যখন নিশ্চয়তা হয় তখন সে ভালো একটা শার্ট কিনতে তৈরি করে, ভালো একটি মানে রবীন্দ্রসঙ্গীত শোনার চিন্তা করে, ভালো একটি সিনেমা দেখার চিন্তা করে, ভালো একটা চিকিৎসার চিন্তা করে, ভালো একটা স্কুলে পড়ার চিন্তা করে। কিন্তু ওই যে এক আমাদের দেশের যে, আমি বলতে চাচ্ছি আবার সেই ধনিক শ্রেণী, আমাদের দেশের ইন্ডাস্ট্রিয়ালিস্টরা যারা হয়েছেন, তৃতীয় প্রজন্মের ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তো তারা কিন্তু ওইভাবে তৈরি করে না। আমরা জানি, আমি তো এনায়তপুরে বাড়ি আমার, এখানে আগে যখন ইন্ডাস্ট্রি হতো তখন কিন্তু ইন্ডাস্ট্রির ভিতরে শ্রমিকদের ডরমেটরি থাকতো, তাদের কোয়ার্টার থাকতো, সমস্ত কিছু থাকতো। এখন কিন্তু তা থাকে না। এখন শুধুমাত্র কোন রকম কাজ করে তুমি বাইরে বস্তিতে থাকো আর কোথায় থাকো সেটা কিন্তু দেখে না, কোনো মালিকই দেখে না। সেই জন্য ইকোনমিক জোনটা কনসেপ্টটা হচ্ছে যে ফরওয়ার্ড লিঙ্কেজ, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, শ্রমিকদের জন্য ডরমেটরি কাছাকাছি কিংবা মিড লেভেল ম্যানেজমেন্টের তার ট্রেনিং সেন্টার, তার সবকিছু মিলেই কিন্তু ইকোনমিক জোন কনসেপ্টটা আসছে। এই জন্য আবার ওএসএস আছে, ওয়ান স্টপ সার্ভিস আছে, সব মিলে আমাদের যে ইজ অফ ডুইং বিজনেস যেটা, সেটা কিন্তু অনেকটা কমে যাচ্ছে। অনেকটা আমরা 3 ডিজিটে ছিল, এখন 2 ডিজিটে নামিয়ে ফেলবে। তো যা হোক, আজকে রাজু আমাকে ডেকে যে কথাগুলো বলার জন্য চেষ্টা করছেন, আমি কতটুকু সাফল্যর মুখ দেখবো তা জানি না, তবে আমি কিন্তু ট্রেনটা অলরেডি আমাদের ট্রেন লাইনের উপর তুলে দিয়েছি। আপনি তোমরা যারা শুনছো, হ্যাঁ, তোমরা যারা শুনছো এবং আপনারা যারা শুনছেন, তারা একটু জেনে নেবেন যে এই ইকোনমিক জোনকে ঘিরে নর্থ বেঙ্গলের একটি সুবাতাস, কর্মের সৃজনের একটি সুবাতাস বইছে, যে সুবাতাসকে কেন্দ্র করে তাদের ভিতরে একটি আত্মবিশ্বাস তৈরি হয়েছে। আত্মবিশ্বাসটা পৃথিবীতে সবচেয়ে বড় জিনিস। আজকে খুব জোর গলায় বলতে চাই, যখন একটি মানুষের ভিতরে আত্মবিশ্বাস জন্ম নেবে, যেটাকে আমরা বলি, এটা কি অডাসি বলে না, যে হোপ, মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ব্যাংক ছাড়া একটা করতে পারবে, একটা ব্রিজ করতে পারবে, এটা ভাবনার মধ্যেই নাই। আমাদের দেশের বুদ্ধিজীবী ভাই বোনরা যারা বলতেন এটা কি করে শেখ হাসিনা, এই শেখের বেটি এটা কি করে, কি কিন্তু উনি আমি বলতে চাচ্ছি, এই যে দেশটাকে নিয়ে করতে পারবো বিধায় অহংকারটা নিয়ে যে কাজটা শুরু করতে পেরেছিল, আজকে কিন্তু সেটা বাস্তবে রূপ দিয়েছে। তো আমরাও এরকম, আমরা মনে করেছিলাম প্রথমে 20 বছর আগে মনে করেছিলাম, এবং আমাকে কত ধরনের অপবাদ সহ্য করে এই পর্যায়ে আসতে হয়েছে, আমি কিন্তু ধরেই আছি। এখন সেটা আমরা জানি তো, যে এই যে আপনাকে এই জায়গাগুলোতে, না আমি শেষ করি, আমি শেষ করব। সুতরাং আমার কথা হচ্ছে যে এই সন্তানেরা যারা এই প্রজন্মের এই অনুষ্ঠানের মাধ্যমে যারা শুনছেন, তাদের কাছে একটি অনুরোধ থাকবে, কিংবা যদি ছোট ভাই হয় নির্দেশ থাকবে, চিন্তাটা রাখতে হবে যে ওকে আমি ওই গোলে পৌঁছতে চাই। পৌঁছার জন্য হ্যাঁ তো থাকবে, স্পিড ব্রেকার থাকবে না। আমি কি সবসময় 100 কিলোমিটার বেগে আমি গাড়ি চালাতে পারবো? সেটা মানে আগ পিস হবে, কিন্তু আমি লক্ষ্যতে পৌঁছতে চাই, এইটা যখন তার মাথার ভিতরে কাজ করতে থাকবে, সে ডেফিনেটলি লক্ষ্যে পৌঁছতে পারবে। এটা আমার নিজের জীবন দিয়ে আমি বুঝতে পেরেছি। সুতরাং আমি এই বলেই আজকে শেষ করি। তো আমার কাছে মনে হয়েছে যে রাজু আমার এর মধ্যে কয়েকবার ডিস্টার্ব হয়েছে, অনেকগুলো ফোন আসে, আমি আমার মানে মূল সূত্র থেকে আমি চলে যাই। তো আজকে এই যে ঘরে ফেরা কর্মসূচি, একটি বাড়ি একটি খামার, তারপরে আমার গ্রাম আমার শহর, এই কনসেপ্টটা একটি জায়গায় আঘাত লাগতেছে। সেটা আঘাতটা কোথায় জানো? আঘাতটা হলো আমাদের বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মাস্টার ডিগ্রি পাস করা ছেলে মেয়েদের। ওরা চায় অনলাইনে বিজনেস করতে, কিন্তু প্রোডাকশনে আসতে চায় না। ওরা পরিশ্রম, আমি চাই যে অর্থনীতি হবে মেধাভিত্তিক। তুমি মাঝে মাঝে বলতো আমাকে রাজু যে ভাই এইটা নলেজ ইকোনমি, আমি বলতে চাই একটু পরিশ্রম ইকোনমি হতে হবে। তুমি যদি খালি মনে করো যে আমি অনলাইনে করে, মানে উৎপাদন থেকে বিপণন, এই ব্যাপারগুলো যদি আমার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে মেয়েরা যদি এই যে হিডেন, আমরা যে চর আছে বাংলাদেশের টোটাল জমির 15% চর, সেখানে আল্লাহ প্রদত্ত প্রত্যেক বছরে যে পলি হয়
সেই পলি থেকে যে ফসল হয় সেই ফসল দিয়ে তো আমি ঢাকা শহর, তোমরা ঢাকা শহরে যারা বড় বড় কথা বলছো তাদের খাবার জোগাড় হয় এখান থেকে। এই জন্য আমাদের সন্তানদের কাছে একটি বিনয়ের সহিত অনুরোধ থাকবে, তুমি কেমিস্ট্রি পড়ে ব্যাংকের চিন্তা করো না, ব্যাংকের চাকরির জন্য তুমি যেও না, তুমি পারিবে না কথা বলিও না, তুমি আসো, আবার তুমি তোমার গ্রামে চলে আসো, তোমার মায়ের কাছে চলে আসো, তোমার পিতৃভূমিতে চলে আসো, এইখানে এসে থেকে তুমি শুরু করো তোমার বিদ্যাটা দিয়ে। এখানে আমি জানি না আমার এটা ম্যাচ করে কিনা, তারপরে আমার বলতে ইচ্ছা করছে, যেহেতু লেলিন ভাই দুনিয়া ঘোরা মানুষ, পাপ্পু ভাইও অনেক, সেটা হলো কেমিস্ট্রি পড়ে যে শুধু ল্যাবেই কাজ করতে হবে তা না। এই যে রান্না করে যারা, ধরেন এই যে শেফ, তারাও তো কেমিস্ট্রির কাজই করে আসলে। অর্থাৎ ভালো কুক হতে হলেও লাগে, অর্থাৎ কেমিস্ট্রির বহু অ্যাপ্লাইড জায়গা। হ্যাঁ ভাই বলেন, লেলিন ভাই। আমি আসলে মনোয়ার ভাইয়ের সাথে কয়েকটা জিনিস, ওনার কথার ভিতরে যেটা ছিল, ওনার কথার ভিতরে হোপ ছিল, ফ্রাস্ট্রেশন ছিল, আমার কাছে মনে হয়েছে। যেটা হচ্ছে যে আমি যদি, আপনি ইউনিভার্সিটির ছেলেগুলোকে গ্রামে পাঠাতে চাচ্ছেন, তাদের বাবা তাদেরকে অনেক কষ্ট করে ইউনিভার্সিটিতে পাঠালো, সে পড়ে সে একদিকে দেখছে সাকসেসফুল কিছু ফিগার্স, সে ওই দিকে যায়, আর সে তখন ওই যে ফ্যামিলিতে প্রপার্টি অ্যান্ড আদার্স, অত ওই রিস্কটা নিতে চায় না। এর পিছনে কারণ যেগুলো আছে সেটা হচ্ছে, যেহেতু আমি দেশের বাইরে থাকা পড়ে আমি যেটা ফিল করি, ইম্যাটেরিয়াল, আমি টরেন্টোতে থাকি বা আমি সে উইন্ডসরে থাকি, আমার ছেলে ওই পাবলিক স্কুলে একই স্ট্যান্ডার্ডের শিক্ষা পাবে, ওই প্রত্যেকটা স্কুলের টিচার একই মানের, বরং রুরাল এরিয়াতে টিচাররা গেলে দে গেট অ্যাডিশনাল সাবসিডি। তো ব্যাপারটা হচ্ছে যে ইটস অল অ্যাবাউট প্ল্যানিং। আপনার কাছে আমার যেটা এসছে যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা করার চেষ্টা করছেন, আই ডু অ্যাপ্রিশিয়েট, বাট এট দ্য সেম টাইম আই ওয়ান্ট টু, উইথ ডিউ রেসপেক্ট, আই ওয়ান্ট টু অ্যাড সামথিং হিয়ার। সে আজকে যদি আমরা সাকসেস স্টোরি অফ ইউএই দেখি, ইউনাইটেড আরব এমিরেটস, আজকে দুবাইয়ের কথা বলি, দুবাই সারা পৃথিবীর মানুষ ওখানে যাচ্ছে। যদি আবুধাবির কথা বলি, এই যে দেশটা, এই যে 5টা আরব দেশ, এখানে মরুভূমির ভিতরে তাদের অবস্থা, এরা কমপ্লিট আরব নেশনস এর মধ্যে সবচেয়ে পোরেস্ট 5 কান্ট্রিজ। এরা তখন চিন্তা করলো যে আমাদের জন্য সার্ভাইভাল ইজ ডিফিকাল্ট, তাহলে কি করতে হবে? ওরা যেটা করলো, 5টা কান্ট্রি একসঙ্গে হয়ে বললো যে আমরা এটা কিভাবে আমরা এশিয়ান হাব হইতে পারি। তারা হায়ার করলো কনসালটেন্ট যারা শর্ট টার্ম এন্ড লং টার্ম প্ল্যান। ওরা যেটা করেছে যে এই যে বিভিন্ন যে আজকে আমরা যদি বলি নাহিয়ান বা আরো যে কিং গুলো ছিলেন, এরা যেটা প্ল্যান করেছেন, ওনারা যেটা করেছেন সেটা হচ্ছে যে লেটস সিট টুগেদার, আমাদের উইশ লিস্টটা বলি, আমরা কি চাই, লেট দ্য কনসালটেন্টস, এখানে কনসালটেন্টস আমরা বিভিন্নভাবে নিই, কারণ আমাদের বাংলাদেশের সোর্সিং অফ কনসালটেন্টস ইজ আ বিগ কোয়েশ্চেন মার্ক। সো রিয়েল কনসালটেন্টরা এসে যদি আমাকে আজ থেকে 25 বছর, তারপরে 50 বছরের একটা প্ল্যান করে, আমার দেশে কিভাবে এই আমি যদি আজকে, আমি যেহেতু কানাডাতে থাকি, সুতরাং আমি বলি যে ওই রকম একটা রোল মডেলকে ফলো করার চিন্তা করি। আমরা আমাদের ইচ্ছাটা বলে দিলাম, সরকার যদি সেই প্ল্যানটা অনুসারে সেটাকে এক্সিকিউট করতে যায়, দ্যাট উড বি মাচ বেটার। আর তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে আমি প্ল্যানিং করলাম, আমি ডিস্ট্রিবিউশন, মানে লোকজনকে, আপনি যেটা করছেন যে আপনি 30 কিলোমিটারের ভিতরে তার বাড়ির ভিতরে সে কাজ করবে, ওই লোকটা 30 কিলোমিটারের ভিতরে কাজ করেই সে তার ছেলেকে কষ্ট করে আবার ওই ঢাকাতেই পাঠাবে, কেননা সে জানে যে ওখানে কাজ করে, ওখানে পড়ে সে আরেকটা বড় জায়গায় যেতে পারবে। আপনি কিন্তু সেই ইউনিভার্সিটি ওখানে দিতে পারছেন না, সেই মানে শিক্ষা দিতে পারছেন না। আপনি অসুস্থ হয়ে গেলে ওই ছেলেটা ঢাকাতে যে চিন্তা করবে, আমার বাবা মনোয়ার সারা জীবন চেষ্টা করেছেন, আমি শেখ মনোয়ারকে আমি এখন ঢাকায় নিয়ে আসি, ভালো ট্রিটমেন্ট দেব। কেননা আমি এখানে পাবনাতে বসে আছি, আমি যদি চিন্তা করি আমি একটা ভালো ট্রিটমেন্ট দরকার, আমি কিন্তু স্ট্রেট ওয়ে ঢাকা চলে যাব, আমার অর্থনৈতিক সামর্থ্য থাকুক আর না থাকুক। কিন্তু ওখানে কানাডাতে কি হয়, আমরা কিন্তু চাইলেও আমি একজন স্পেশালিস্ট ডক্টরের কাছে যেতে পারবো না। আমার যে ফ্যামিলি ফিজিশিয়ান, সেই আমাকে বলবে যে আমার কি ওষুধ খেতে হবে, ইফ ইটস নেসেসারি তাহলে সে রেফার করবে কারো কাছে। আদারওয়াইজ আমার পয়সা থাকলেই বড় চিকিৎসা পাবো, আমার পয়সা থাকলেই অক্সিজেন পাবো। আমি জাহাঙ্গীরনগরের একজনের কথা বলি, আমাদের মিজান ভাই,
সম্ভবত মনোয়ার ভাই আপনাদের ক্লাসমেট মিজান তালুকদার, উনি কানাডাতে থাকেন, ওনার ওয়াইফ রোজি আপা, উনিও জাহাঙ্গীরনগরে। মিজান আমাদের 1 বছরের সিনিয়র, 1 বছরের আচ্ছা, সিনিয়র। মিজান ভাইয়ের ওয়াইফ আবার আপনার বোধহয় 1 বছরের জুনিয়র। ওই ভাবি ওনার কোভিড হয়েছিল, কোভিড হয়ে যাওয়ার পরে জাস্ট উনি ফোন করেছেন 911, ওনাকে এই জাস্ট কল করার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে মিজান ভাইরা ট্রেস করতে পারেনি 7 দিন যে তার ওয়াইফকে কোথায় নেওয়া হয়েছে, কি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, কেননা এটা কমপ্লিটলি ডক্টরের রেসপন্সিবিলিটি। ওনাকে একটা হাসপাতাল থেকে আরেকটা হাসপাতালে মুভ করা হয়েছে, উনি জানেন না। অনেক ক্ষেত্রে তাদেরকে হেলিকপ্টারে করে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কেন? there is a systematic হেলথ সিস্টেম। আমি যেটা বলছি সিস্টেমেটিক ইন এ সেন্স, আমি যতই পয়সা থাকুক না কেন, বা সে পাপ্পুর যতই টাকা থাকুক না কেন, পাপ্পু এরিকসনে কাজ করে, ডলারে কনভার্টেড টাকা পায়, হোয়াট এভার, ও চাইলেও আমি আমার ফ্যামিলি ফিজিশিয়ানের কাছে কোনো ইস্যুতেই যেতে পারবো না, ইফ আনলেস ইট ইজ ইমার্জেন্সি, আই নিড টু গো ফর ওই যে হাসপাতালের ইমার্জেন্সিতে, আদারওয়াইজ ওকে ওই চেইন দিয়ে যেতে হবে। তো এই যে হেলথ কেয়ার সিস্টেম, আমরা অফ দ্য শেলফ মেডিসিন গুলো এখানে যখন অ্যান্টিবায়োটিক বিক্রি হচ্ছে অফ দ্য শেলফ, এটা তো হওয়ার কথা না। তাহলে এটা কি হচ্ছে? আমি একটা পার্টিকুলার সেক্টরের কথা বলছি না, আপনি একটা সেক্টর দিয়ে ট্রাই করছেন, বলছেন যে তার 30 কিলোমিটার ভিতরে চলে যায়, একটা বাড়ি একটা বাগান হোক। আই ডু অ্যাপ্রিসিয়েট, আই ফিল প্রাউড, জাহাঙ্গীরনগরের কেউ একজন চেষ্টা করছে, বা আমরা দেশে হিসেবে জাতি হিসেবে চেষ্টা করছি। ক্যান ইউ শো মি হোয়াট ইজ দ্য রিয়েল প্ল্যানিং? Can you show me what's the plan for next 15 years? What's the after 50 years where I want to see my country? I don't see that planning, and that's my frustration. I couldn't deliver anything. That's my failure. But I want you, the junior team members here, or just senior jara join করেছেন, আপনারা you take the initiative, plan the country. এবং এইটাই কিন্তু লেনিন ভাই দেখেন, আপনি যে কথা দিয়ে বলেছিলেন যে আমি না আমরা, অর্থাৎ এবং আমাদের শুধুই জাহাঙ্গীরনগরের এই প্ল্যাটফর্মটা কিন্তু এই জায়গাটা নিয়ে কাজ করতে যাচ্ছে। আসলে আমরা শুরু করেছি, এই যে মনোহর ভাইয়ের সাথে আপনি কথা বলছেন, কন্ট্রিবিউট করছেন। মনোহর ভাই কিছুদিন আগে আমাকে একদিন ফোনে বলছিল, আমার না একজন নেগোশিয়েটর দরকার, সিরাজগঞ্জ ইকোনমিক জোন যে সারা দুনিয়াতে যে কানেক্ট করবে, এটা কে করবে? এই লোকটা খুঁজে বের করতে হলেও আমাদের এই ডিসকাশন গুলি চলতে হবে। কারণ মনোহর ভাইয়ের স্বপ্নটা যদি আপনি না বোঝেন, আপনি কিছুই করতে পারবেন না। মনোহর ভাই বড় ভাই হিসেবে সালাম দিতে পারবো, হয়তো খেয়ে বিল দিতে পারবে, মনোহর ভাই টাকা দিল 5,000, খাইলাম হুল্লা হুল্লা করে। জীবনে বহু খাইছি এগুলি। মনোহর ভাইয়ের টাকা অনেকের পেটে আছে, কিন্তু তাতে লাভটা কি? বিরিয়ানি খাওয়াইছে হাজার হাজার লোকজনের দাওয়াত করে, আসলে লাভ নাই। না আমারে কোভিড দেন, বুঝছেন? আপনি মনে করেন না যে কথা কবেন আর হাইস্প্যানার করবেন, আমি কথা কইতেছি, এটা শোনা লাগবে। আপনার যদি প্রোডাক্টিভিটি যদি কানেক্টেড না হয়, তাহলে পরে তো আমরা ধরা এই জায়গাটায়। আমার মনে হয় পাপ্পু ভাই অনেকক্ষণ ধরে বসে আছে, উনি তো ভয় না কোন কারণে যেন ক্যামেরা খোলে নাই, এখন কিন্তু উনি পালায় যেতে পারে। আমার মনে হয় পাপ্পু ভাই, আপনার কি মনে হচ্ছে আমাদের এই ঝগড়াটা কেমন লাগছে? না রাজু, তুমি আসলে খুব ভালো একজন বক্তা, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি শিক্ষার সাথে জড়িত। আমি আর লেলিন ভাই আসলে একই লাইনে, আমাদের থট প্রসেস হয়তো অনেকটা মিলে যাবে। হ্যাঁ, দেখার সুযোগ হয়েছে। লেলিন ভাই যেভাবে বলেছে, লেলিন ভাই কিন্তু ইন্ডাস্ট্রিয়াল লিডার আমাদের এই দিককার। কিন্তু কিছু কিছু জিনিস আসলে এখন আমাদের হ্যান্ড ওভার করার সময় চলে আসছে। মনোহর ভাই অনেক সিনিয়র মানুষ, উনি অনেক চেষ্টা করতেছে এবং ডেফিনেটলি, বাট আমাদেরও যতটুকু আমরা নিয়েছি, এখন আমাদের হ্যান্ড ওভারের টাইম। এখন আসলে আর নেওয়ার কিছু নাই, এটা হচ্ছে আমি বিশ্বাস করি। এ কারণ হচ্ছে যে পথটা আমি পাড়ি দিচ্ছি, আমার অনেক কষ্ট হয়েছে, অনেক ধাক্কা খাইছে। আমি কিন্তু চাই না আমার ছোট ভাই সেই পথটা পাড়ি দেখ। কারণ আমি যেটা 10 বছরে শিখছি, আমার ছোট ভাই আসলে সেটা পাড়ি দেয়ও নাই। সত্যি কথা, আমরা একই ইন্ডাস্ট্রিতে 2 ভাই কাজ করি। আমার ছোট ভাই এখন লন্ডনে বসে এই একই কোম্পানিতে, ও পাড়ি দেয় নাই। কারণ হচ্ছে ওই কষ্টটা আমি করছি, সো আমি হ্যান্ড ওভার করতে চাই। তুমি যে প্ল্যাটফর্ম তৈরি করছো, অফকোর্স এইটা মনোহর ভাই সাইড থেকে হ্যান্ড ওভার করে যাচ্ছে, ডেকে যাচ্ছে। তার বয়স বড়, এখনো তার অনেক সাহস আছে। দেখলে আমাদের মনে হয় যে তাহলে তো আসলে আমার বয়স এখনো হয় না, কিন্তু আমি কিন্তু মনে করি যে আমার বয়স হয়ে গেছে। বাট দেখলে মনোহর ভাইকে দেখে আমার সাহস বেড়ে গেছে। অনেক বছর, প্রায় 30 বছর আসলে প্রফেশনাল লাইফ আমাদের, রাইট? সো হ্যান্ড ওভারের জন্য আমি একটা জিনিস রাজু বলতে চাই, যেটা আসলে প্রফেশনাল পার্সোনাল সবকিছু জিনিস মিলবে। লেলিন ভাই আমাকে কারেক্ট করবে যদি ভুল হয়, কারণ লেলিন ভাই কয়েকটা ওয়ার্ড ইউজ করেছিল, এটা অনেক কঠিন এবং কষ্ট করে অর্জন করতে হয়। লেলিন ভাই ওয়ার্ড ইউজ করেছিল 6 সিগমা, বিভিন্ন বেল্ট। তো কর্পোরেট ওয়ার্ল্ড কিন্তু তৈরি করে খুব শক্তভাবে, আসলে তৈরি করে, ঠিক আছে? তো এই তৈরি করার ক্ষেত্রে এবং সবসময় নিজেকে তোমার
কোয়ালিফাই করতে হবে, এভরিডে তোমাকে কোয়ালিফাই করতে হবে, এভরিডে, না হলে তুমি পড়ে যাবা। আমার বয়স আজকে 50-55, আমি 25 বছরের ছেলে মেয়ের সাথে আসলে নাচতে হয়, বা আমাকে যেতে হয়, বা ওর 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 স্টাইলটা আমাকে বুঝতে হয়। তার মানে কি আমাকে প্রতিদিন শিখতে হবে অথবা কোয়ালিফাই করতে হবে। তো একটা জিনিস আমি রাজু তোমার মাধ্যমে বলতে চাই, ভুল হলে লেলিন ভাই ঠিক করে দেবে, এটাকে আমি প্রফেশনাল ওয়ার্ড ইউজ করব না, বাট আমি পার্সোনাল ভাবে জিনিসটা বলতে চাই। আমাদের এটা প্রফেশনাল লাইফে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ব্যক্তি জীবনে লাগে, আমরা কি নিজেকে চিনি কিনা। এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা বিষয় রাজু, আমি তোমাকে বলতে চাচ্ছি, আমরা নিজেকে চিনি কিনা। একমাত্র অনেক কটা প্লেস আছে যেখানে আমরা নিজেকে চিনি না, তো এইটা আমাদেরকে চিনতে হবে, এটার একটা ওয়ে আছে, সেটা আমি তোমার মাধ্যমে আমার ছোট ভাই বড় ভাইকে বলা অবশ্য সাহস ঠিক হচ্ছে না, জানাতে চাই। তো এই নিজেকে চিনার 3টা ওয়ার্ড আমি ইউজ করব। একটা আমরা বলি হচ্ছে প্রাইভেট, একটা বলি পাবলিক, আর একটাকে আমি ওয়ার্ডটাকে ঠিক প্রফেশনাল ওয়ার্ডে না বলে আমি বললাম ব্লাইন্ড স্পট, যেটা আমরা দেখতে পারি না, নিজেকে চিনতে পারি না। তো এইটা লার্ন করা ওয়ে একটু যদি ব্যাখ্যাও করি, 1 মিনিট আমাকে তুমি বলো। প্রাইভেট হচ্ছে তুমি জানো যে তুমি রাজু, তোমার কোথায় কোথায় দুর্বলতা আছে এবং তুমি সেটা লুকায় রাখবা, এটাই তোমার কাজ, রাইট? তুমি তোমার বউয়ের সাথে রাগারাগি করো, তোমার ভিডিও দেখছি রাগারাগি করো, এরকম করো, কিন্তু তুমি এটা দিতে চাবা না। তুমি যেদিনটা দিতে চাবা সেটা আসলে প্রাইভেট থেকে চলে যাবে পাবলিকে। পাবলিক হচ্ছে সেই জিনিস যেটা সবাই দেখে, তুমিও দেখো, যে হ্যাঁ তুমি চাও রাজু যে একজন ভালো বক্তা এটা প্রমাণ করতে, ধরো কারণ তুমি একজন নেতা হবা, তোমাকে সবাই সম্মান করবে, তাহলে এটা তুমি চাও। একটা তুমি চাও না, যেটা প্রাইভেট, তুমি জানো, আর একটা তুমি চাও। আরেকটা আছে আনফরচুনেটলি, তুমি চাও না, তুমি দেখাতেও চাও না, কিন্তু তুমি ছাড়া বাকি সবাই ওটা জানে, ওটা দেখে। দ্যাট ইজ আই শুড কল ইজ ব্ল্যাক স্পট বা ব্লাইন্ড স্পট। এইটা আমাদের খুঁজে বার করতে হয়। যেমন তুমি হয়তো রাগারাগি করো, তুমি মনে করো তুমি ক্লাসে গেছো, তুমি রাগারাগি করো, তুমি কিন্তু মনে করো তুমি ঠিক কাজটাই করছো, কিন্তু বাকি সবাই জানে যে তুমি আসলে বদমেজাজি। আমি তোমাকে, তুমি অনেক ছোট, তোমাকে আমি দিয়ে উদাহরণটা দিচ্ছি, তখন ধরো মনে করো তুমি মনে করো সবাই মনে করে বদমেজাজি, তুমি কি মনে করো যে না আমি খুব সুন্দর করে কথা বলি, অথচ তুমি ছাড়া বাকি সবাই তোমাকে বদমেজাজি ভাবলো। তাহলে আমাদের যদি এইটা তুমি তখনই জানতে পারতা, তোমার কোনো ছাত্র যদি এসে বলতো স্যার আসলে আপনি ভাবছেন আপনি জোরে কথা বলেন, আসলে তা না, আপনি বদমেজাজি, শুধুমাত্র তখনই তুমি নিজেকে পরিবর্তন করতে পারতা, যে আসলে তো আমি বদমেজাজি, ওটাই আমি আসলে, ওটাই তুমি, কারণ ওটা সবাই দেখছে, শুধুমাত্র তুমি দেখতে পাচ্ছ না, একমাত্র তুমি। তাহলে এই অংশটুকু আমাদের পরিবারে প্রয়োজন হয়, পিতা হিসাবে, ভাই হিসাবে, প্রফেশনাল হিসাবে, যে আমার নিজেকে জানা, যে জায়গাটা আমি জানি না এখনো। তাহলে এই জানাটার জন্য সাহায্য কে করবে? আমাকে সাহায্য করবে আমার পাশে যারা আমাকে দেখছে। এবং এটা যদি আমাকে সাহায্য না করে, আমি তোমার কাছে, তুমি আমার ছোট ভাই, তোমার কাছে আমার বদ মেজাজটা কোনো কিছু অসুবিধা হবে না, কিন্তু আমি যখন আমার প্রফেশনাল লাইফে ফিরে যাব, আমার বস, আমার জুনিয়র, আমার টিম মেম্বার যখন দেখবে আমি বদমেজাজি, আমি সেখানে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাব, এবং সেটা আসলে সামাল দেওয়া যাবে না। অথচ তুমি যদি আমাকে সাহায্য করতা, পাপু ভাই আপনি বদমেজাজি, আপনি কিন্তু ঠিক হন, এবং আমি যদি ওপেন মাইন্ড নিয়ে তোমার কথাটা শুনতাম, তাহলে অ্যাটলিস্ট আমি চেষ্টা করতাম আমার অংশটুকু ঠিক করতে, এবং আমি যখন আমার অফিসে যেতাম কেউ আর দেখতো না, ততক্ষণে আমি ওটা ইমপ্রুভ করে ফেলতাম। তো খুবই ইম্পর্টেন্ট আমাদের এই ব্লাইন্ড স্পটটা খুঁজে বার করা। আমরা যে যেখানেই থাকি চেষ্টা করা, পরিবার থেকে হোক, বাচ্চাদের কাছ থেকে হোক, এবং সেটার জন্য আমরা বসতে পারি, এই ছোট ভাইদের হোক, যাকেই বলো, যে তুমি ভাই আমাকে সাহায্য করো, তুমি আমাকে ফিডব্যাক দাও 10 মিনিট 15 মিনিট, এবং আমি চেষ্টা করব। আর যদি আমি শুদ্ধাতে পারি, তাহলে আমি আবার তাকে যে ফেরত দিয়ে বলবো, দেখো তুমি আমাকে সাহায্য করেছিলা, আমি 15 দিন পর তোমার কাছে এসেছি, তুমি আমাকে দেখো আমি আগের রাজু নাই। তো এটা যদি পারা যায়, তাহলে এভরিডে তুমি ইমপ্রুভ করতে পারবা। তো এটাই আমি আমার ছোট ভাইদের জন্য বলতে চাই, চেষ্টা করবা যে অংশটুকু, বড়দেরকে বললাম না কারণ বড়দের কাছ থেকে নিতে চাই, ছোটদের জন্য বলতে চাই, আপনি সেই একই কাজ করলেন তো, আপনি তো নিজেকে ভায়োলেট করলেন ভাই, আপনি তো নিজেকে ভায়োলেট করলেন। আপনি উদাহরণ দিলেন যে আমাকে দিয়ে বলাইলেন, আর এখন আপনি বড় ভাইদের অন্ধকারে রেখে দিবেন, এটা কিন্তু ঠিক না। যাই বলেন, মানে এটা হু এম আই এন্ড হাউ পিপল নো মি। পাপ্পু তোমার সাথে একটু অ্যাড করি না, এটা হ্যাঁ প্লিজ। আমরা বিভিন্ন ভাবে শিখি। শিখি কিভাবে? একটা পড়ে শিখি, একটা দেখে শিখি,
একটা শুনে শিখি, একটা ঠেকে শিখি। তো এই পৃথিবীতে এই চারটার বাইরে শেখার কোনো ওয়ে নাই। আমরা এখানে যেমন হচ্ছে মনোহর ভাই যেটা বলছেন, উনি ঠেকা শিখছেন। উনি বলছেন যে মিনিস্ট্রির নিচে থেকে শুরু করে পিয়ন থেকে শুরু পর্যন্ত উপর পর্যন্ত এটা ওই মানে ফিল্মে এরকম দেখা যায় যে যেই দরজা লাথি দিলে খুঁজলে খোলে আমি সেটা লাথি দিছি, যেটা সালাম দিলে খোলে সেটা আমি সালাম করছি। আই ডু অ্যাপ্রিসিয়েট। তাহলে উনি ওটা ঠেকে শিখছেন। তাহলে এই যে পাপ্পু তুমি দেখা শিখছো, রাইট? তোমাকে কাজের সাথে এক পড়েও শিখতে হয়েছে, বিভিন্ন ট্রেনিং কোর্সেস অ্যাটেন্ড করতে হয়েছে, তারপরে তুমি যে বিভিন্ন দেশ দেখছো, বিভিন্ন কালচার দেখছো, কাজে তুমি এই দুইটা করছো। তাহলে আরেকটা কি গেল? একটা হচ্ছে থেকে শেখা, লাস্টেরটা যেটা মনোহর ভাই করছেন, একটা হচ্ছে পড়ে শেখা, আর একটা হচ্ছে দেখে শেখা যেটা তুমি করছো, আর একটা হচ্ছে শুনে শেখা। যেটা হচ্ছে যে আমাদের এই ফোরামটায় আমাদের এই সবগুলো শেখার একটা ব্ল্যান্ড। আমাদের এখানে কিন্তু শুনে শেখারও যথেষ্ট স্কোপ আছে, কেননা ওর যে এক্সপোজার বা মনোহর ভাই থেকে শেখার যে অভিজ্ঞতা বা তোমার ছাত্র পড়ানোর যে রাজুশের যে অভিজ্ঞতা, লেট আস হ্যাভ দিস ইউনিক একটা ব্লেন্ড আমাদের আছে। এই যে এই ফোরামগুলোর ডিসকাশন যত বেশি পার্টিসিপেটরি হবে, তারা আলটিমেটলি শুনে কিন্তু শিখতে পারবে। তার মানে আমি ওই যে ন্যাশনাল প্ল্যানিং এর কথা বলছি, আমরা হয়তো উই কুডন্ট বেল দ্য ক্যাট, বাট মানে কেউ না কেউ আসবে, তার লিডারশিপে এই আমাদের এই টিম একটা বড় রোল প্লে করতে পারে। দ্যাটস হোয়াট আই ফিল। যে ঠিক আছে না? হ্যাঁ, ওয়ান্ডারফুল। এবং এই জায়গাটায় আমার কাছে মনে হচ্ছে যে সক্রেটিসের সেই কথা, মানে ডিসকভারিং স্টুপিডিটি ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ লার্নিং। আমি যে জানি না এটা জানা, আমি যে বুঝি না এটা বোঝাটা কত জরুরি, যেটা আসলে পাপ্পু ভাই বলছিল বা আপনি বা আমরা সবাই। এবং আমরা শুধুই জাহাঙ্গীরনগরের এই প্ল্যাটফর্মটা ওইভাবেই করতে চাই। আমি একটা শো করতে চাই সেখানে আমাদের সবাই স্টুপিডিটি বলবো। আমরা বহু সফলতার গল্প বলেছি, একদিন শুধু ব্যর্থতার গল্প বলবো, যে কত ব্যর্থতা হয়েছে। আমি তো একটা কনফারেন্স করতে চাই, কনফারেন্স অন ফেইলিওরে, ব্যর্থতার কনফারেন্স। এখানে পৃথিবীর বিখ্যাত কিছু লোক যদি আপনাদের মাধ্যমে আসে, তারা সফলতার কিচ্ছু বলবে না, এসে তাদের ব্যর্থতার গল্প, স্টুপিডিটির গল্প বলবে। এবং আমরা আসলে সফলতার গল্প বলতে বলতে আপনারা যদি সহযোগিতা করেন, করতে চাই যেখানে আমাদের ছেলেমেয়েরা শিখবে। আজকে শিক্ষার কথা বললেন, শিক্ষকরা সারা জীবন ক্লাসরুমে একটা মিথ্যাচার করায়। পাপ্পু ভাই যে ছেলেটার কথা বললো, ওনার ভাই, সে কিন্তু আমার ডাইরেক্ট ছাত্র। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, পাপ্পু ভাইয়ের বাসায় আমি টিউশনই করতাম। ওনার বাবা মা এবং এবং ওর দুই ভাই বোনই, পাপ্পু ভাইয়ের ছোট দুই ভাই বোন আমার স্টুডেন্ট ডিরেক্ট। এবং আমি যাওয়ার পরে ওরা, রাজু, তুমি অনেক বড় একটা বট গাছ, তাই তুমি এই কথাটা এই ফোরামে বলছো, এবং এটা তুমি অর্জন করছো অনেক অনেক বড় পথ পাড়ি দিয়ে। না শুধু এটা না, বিশাল বিশাল বট গাছ, তাই তোমার ছায় আজকে অনেক লোক। আমি জানেন আপনার দুই ভাই বোন, আমার মনে আছে আমার ছাত্র, আমার চেয়ে বয়সে অনেক ছোট ওরা, তখন অনেক না, মানে বেশ ছোট। এটা সম্ভবত পারিবারিক শিক্ষায় হয়েছিল। ওরা জানতো যে আমি জাহাঙ্গীরনগর থেকে যাই বাসে করে, অনেক টায়ার্ড থাকি। ওরা যাওয়ার সাথে সাথে আমি দেখতাম যে আমার জন্য পানি, খাবার রেডি। এবং আমার তো মনে আছে যে আমি আপনার বাসায় পড়াতে গিয়েছি যতটা বেতনের জন্য, তার চেয়ে বেশি গিয়েছি খাবার জন্য। এবং এটা যখন বুঝতে পারলাম, আমি কিন্তু পেয়েছি। এবং মজার ব্যাপারটা হলো, ওদের সাথে অনেকদিন পরে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, কথা মানে অনলাইনে, আপনি সেটা করে দিয়েছেন। কারণ রোমেল রিপকা আমার তো অনেক ইয়ের মধ্যে ছিল ওই সময়। তো এনিওয়ে, তো এখন যেটা আমাদের খুব দরকার আসলে, আমাদের ক্লাসরুম গুলোতে কি হয়, শিক্ষকরা যখন পড়ায়, আমরা যখন পড়াই, সবাই বলি কি, সবাই বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। এটা একটা ডাহা মিথ্যা কথা। এই মিথ্যাচারের ভিতর থেকে বের হওয়াটাও তো খুব জরুরি। আমি আমার ছাত্রদের কিন্তু বলি যে দেখো, ছোটবেলা থেকে এই মিথ্যাচার আমরা করে যাচ্ছি। আমরা জি স্যার, হ্যাঁ স্যার বলে যাচ্ছি। আমরা আমাদের সফলতার গল্প যখন বলি, তখন মানে ফেনা তুলে ফেলি। কিন্তু মানুষ যারা আসলে আমাদের কাছে শুনতে চায়, বা যেটা শুনলে তার বেশি বেনিফিট হবে, সেটা সম্ভবত সফলতার গল্প না, সফল মানুষের ব্যর্থতার গল্পগুলো, যেন ওই ভুলটা ওরা না করে, ওখান থেকে যেন শিক্ষাটা থাকে। এনিওয়ে, আমি মডারেটর হিসেবে আমার এত কথা বলার দরকার নাই, কিন্তু আমি লিটল বিট ইমোশনালও।
আর মনোহর ভাইয়ের সাথে আমার সম্পর্ক আপনার সাথে, লেলিন ভাইয়ের সাথে আমার এই প্রথম দেখা হলো, কিন্তু আমি এখন জানলাম যে আসলে সাব্বির ভাই মনোহর ভাই। ঠিক আছে, এইটা আমার আজকের জ্ঞান। এতদিন পর্যন্ত আমি একটা স্টুপিড ছিলাম এই জায়গায়। তো এনিওয়ে মনোহর ভাই, আপনি সাব্বির ভাইয়ের ওই জায়গাটা কি উত্তর দিবেন? এটা আমারও কিন্তু প্রশ্ন। সাব্বির ভাইয়ের সাথে কিন্তু, সাব্বিরের সাথে লেলিনের সাথে কিন্তু আমি একমত হয়ে কিন্তু কথাটাকে উল্টো দিকে আমি বলার চেষ্টা করছি। সেটা হলো যে এই যে হলো, মানে আমি গেলাম একটা জায়গায় বিশ্ববিদ্যালয়ে, আমি কিন্তু আর পিছনের দিকে তাকাচ্ছি না। মানে আমি আবার আসবো, কর্পোরেট ম্যানেজমেন্টে আসবো। এই যে ইকোনমিক জোন বাংলাদেশের কেউ কিন্তু জানেই না, চেনেই না। আমরা এটাকে চালানোর জন্য ওই যে জেডিআই কে, জাপানিদেরকে, এক্সপার্টকে ডেকে নিয়ে আসছি, সবাইকে ডেকে নিয়ে আসছি। আমি যেটা বলতে চাচ্ছি, হয়তো কারো হয়, মানে একটু কষ্ট লাগতে পারে। সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য যদি শুধুমাত্র শেখ মনোয়ার হোসেনদের ডেভেলপমেন্ট হয়, আমি এটাতে বিশ্বাস করি না। আমার বোরঙ্গামারির চরের মেয়েটির, স্বামী পরিত্যক্তা মেয়েটির 3 বেলা খাবার আছে কিনা, তার কর্মের জায়গা প্রস্তুত করতে পেরেছি কিনা আমি শিক্ষিত হয়ে, সেটা কিন্তু আমি চিন্তা করি। মানে আমার ভাবনায়, আমার ভাবনাটা যে আমি প্রতিষ্ঠিত হয়ে গিয়ে আমি কি কানাডাতে চলে যাব নাকি বুরঙ্গামারিতে আসবো, এই জায়গাটা কিন্তু আমার সাথে একটু পার্থক্য হচ্ছে। আমি চাচ্ছি যে শিক্ষিত সাথে সাথে প্রশিক্ষিত হয়ে সে ফিরে আসুক, তার পিছিয়ে পড়া লোকটাকে টেনে নিয়ে অন্তত পক্ষে এই 1 মাইল হলেও তাকে যেন আগায় নিয়ে আসতে পারে, যাতে ওই 1 মাইলের কারণে সে তার পরবর্তী সন্তানটাকে 5 মাইল পর্যন্ত আগায় দিতে পারে। এই পার্থক্যটা আমার এখানে কেন হয় না বাংলাদেশি শিল্পপতিদের কাছে। আমি আবার বলি, আমি সেলুট জানাই ড্যাফোডিল ইউনিভার্সিটির আমাদের সবুর খান কি শিক্ষা দিচ্ছেন। আমি অনেকগুলো জিনিস খালি আমি লক্ষ্য করি যে ও কি ধরনের পড়ায়। কারণ আমি এই যে কর্মবিমুখ শিক্ষা ব্যবস্থার সাথে কিন্তু আমি একেবারে 100% দ্বিমত পোষণ করি। আমি বাংলা সাহিত্যের 3টা কবিতা পড়ে মাস্টার ডিগ্রি সার্টিফিকেটটা নিয়েছি, এটা কাজেও লাগে নাই। ওই যে আমি তো বললাম জীবনধর্মী শিক্ষা আমার, আমি যা দেখে দেখে শিখে ফেলছি, আর আমি ঠেকে শিখে ফেলছি। যে কিছুক্ষণ আগেও কিন্তু গালি দিল একজন, এই গালি শুনেই কিন্তু আমি কিন্তু তারপরে চুপচাপ বসে থেকে সুন্দর করে কথা বলতেছি। অলরেডি গালি দিছে আমাকে একজন। মানে তো এই জন্য আমার যে কথাটা হলো যে একটি শ্রেণী, যে শ্রেণীটি মানে আমরা, আবারও বলতেছি, আমরা যখনই একটি বৃত্তের উপরে চলে যাচ্ছি, তখন আর আমি আমার পিছন দিকে তাকাচ্ছি না। যে কারণে হতে পারে আমার ভুল সিদ্ধান্ত যে আমি আমেরিকা সেটেল না হয়ে, কানাডা সেটেল না হয়ে আমি সিরাজগঞ্জের একটি চরের মধ্যে এসে এই কাজটি কেন করছি। যে ওই যে আমার বাবা শিখিয়েছিলেন যে তোমার এই পুঁজিটা কয়জনের মধ্যে দিতে চাও, তুমি একা রাখতে চাও? আমি তো একটা দোকান করে আমার 1 কোটি টাকা দিয়ে একটা দোকান করলাম মৌলভীবাজারে, কর্মচারী সবে মাত্র আমার ক্যাশিয়ার, আর কোনো লোক নাই, কিন্তু আমি 1 কোটি টাকা দিয়ে তো 400 লোকের কর্মসংস্থান করতে পারি। সেইটা হলো ঘুরে এসে কিন্তু প্রফিট কিন্তু একই থাকে, আমি দেখছি ঘুরে টুরে এসে প্রফিট রেশিও কিন্তু একই থাকে, কিন্তু বাট এই টাকাটা কিন্তু 400 লোকের মধ্যে চলে গেল এবং 400 লোক কিন্তু ধীরে ধীরে স্বাবলম্বী হওয়া শুরু করলো। আমার থিমটা এইখানে, হয়তোবা অন্যের সাথে পড়বে না যে মনোহর ভাই এই ধরনের কথা বলে কেন। আমি কিন্তু একেবারে এখনো বলি, আমি সবসময়ের জন্য, আবারও বলছি, জোর গলায় বলছি, আমি সবসময়ের জন্য ওই শ্রমিকের পক্ষে, ওই কৃষকের পক্ষে যে আসলে কৃষক না, সে তো আসলে কৃষি শ্রমিক। কৃষক তো বসে থাকে ঢাকা শহরে, শ্রমিক যে মূল শ্রমিকের তো ঢাকা শহরে বসে থাকে গুলশান বনানীতে। মানে মূল ক্রিমটা তো সে নিচ্ছে, কিন্তু কৃষি আমরা গালি দেওয়া শালা কৃষকের বাচ্চা, ও কৃষকও তো আসলে কৃষি শ্রমিক, ওর তো 100 টাকা জমি নাই। বুঝতে পারছো? এই জন্য আমার এটা হলো যে আমি চিন্তাটা যেভাবে করেছি, সাব্বির, পাপ্পুর প্রতি, মামুন, আমার মিনহাজ আসছে, প্রত্যেকের প্রতি, আর যারা শুনতেছেন প্রত্যেকের কাছে কিন্তু আমার এই কথাটাই, মেসেজটা হলো যে আমি যতটুকু অর্জন করেছি সেই অর্জনের কিছু অংশ কি আমি টেনে নিতে পারি কিনা কাউকে। এই টেনে নেওয়ার বিভিন্ন মাধ্যম আছে ভাই। কেউ পলিটিক্স করে, টাউটারি করে মাধ্যম করে টেনে নিয়ে যেতে পারে,
কেউ এই যে যেরকম সাব্বিরা কি পারে, সাব্বিরা ইচ্ছা করলে 10টা ছেলেকে পিএইচডি করায় তাদের প্রতিষ্ঠিত করে ফেলতে পারে, পাপ্পু তার বিজনেসে নিয়ে 10 জন লোককে প্রতিষ্ঠিত করতে পারে। কিন্তু আমি দেখলাম যে এই সৈরারা আর কোনোদিনও সালা ঢাকা গেলে এই যে বস্তিতে বসবাস করে ও জীবন আর গ্রামে ফিরে আসে না, বুঝতে পারছো? মাটা মরে গেছে, 3 দিন পরে সংবাদ পাইছে যে তার মা মরে গেছে, কারণ গার্মেন্টস ছুটি দেয় না। কথাটা বুঝলো? আমি তখন চিন্তা করলাম যে আসলে তো ঘরে না থাকলে এই যে বিন্দুচ্যুত হয়ে যাচ্ছে হাজার হাজার লাখ লাখ মানুষ ঢাকায়, যে তাদের সমস্ত অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে, সেই অস্তিত্বটাকে টিকে রাখার জন্য একটা ক্ষুদ্র কোটি ভাগের 1 ভাগের একটি ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র আমার। আমি যদি বেশি বলে থাকি তোমাদের সবার না, আমি এখানে 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 একটা জিনিস বলতে চাই, যদিও আমি তবে হ্যাঁ আমি শেষ করি এই যে ইকোনমিক জোনটা হচ্ছে, এটা কিন্তু বিশ্বমানের আধুনিক যুগ উপযোগী। আবারও বলছি, সাব্বিরা তোমরা মনে করো না যে আমি এই কথা বলার কারণে এটা মান্দাতার আমলের সিস্টেম না, কিন্তু আমি এইটাকে বিশ্বের মানের আধুনিক যুগ উপযোগী করেই কিন্তু এটা তৈরি করা হচ্ছে, এবং এটা কিন্তু সাব্বিরদের ম্যানেজমেন্টের কাছে চলে যাবে, যাতে আমার এই কৃষকের সন্তানটা, আমার এই শ্রমিকের সন্তানটা, এই নদী ভাঙা মানুষটা যাতে ওই সাব্বিরদের হাত ধরে ধরে আবার সাব্বিরদের কাছে কানাডায় পৌঁছে যেতে পারে। এইটা হলো সাব্বির ভাই বলতে চায়। হ্যাঁ বলো। অ্যাড করি আমি প্রথমে যে এই ইকোনমিক জোন নিয়ে আপনার সঙ্গে প্রায় বছরখানেক আগে আমার একটা টেলিফোনিক কনভারসেশন হয়েছিল, আপনি কি রিকালেক্ট করতে পারেন? তখনও বলছি, এখনো বলছি, আমি আপনাকে খুশি করার জন্য না, আমি তখন বলছি এই ধরনের ইনিশিয়েটিভ দরকার, কিন্তু ওয়ান অফ ইনিশিয়েটিভের আমার দেশের কোনো ম্যাসিভ চেঞ্জ আনবে না। দ্যাটস হোয়াট আমি পার্সোনালি ফিল করি। আর যেটা হচ্ছে, হ্যাঁ ধরেন আমি অ্যাজ আ পার্সন আমার সাকসেসের সঙ্গে ফেইলিয়ার আছে, রাইট? ফেইলিয়ার হচ্ছে যে আমি পুরোটাই দেশে দিতে পারিনি, আমার হয়তো বাইরে দিতে হচ্ছে, এটা অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল এটা আমার ফেইলিয়ার। বাট অ্যাট দ্য সেম টাইম আমার আবার কিছু ওয়েজ আছে যেটা দিয়ে আমি ট্রাই করি হিউম্যান রিসোর্সেস বিল্ড করে। আমি বলেছি যে আমার অর্গানাইজেশনের ছেলেরা এরিকসনের হয়ে কাজ করছে, নোকিয়ার হয়ে কাজ করছে, হুয়াওয়ের হয়ে কাজ করছে। আমার গন্ডিটা ছোট, কিন্তু আমার ইন্টেনশনটা যেটা, যে শেখ মনোয়ার হোসেন যে ইনিশিয়েটিভটা নিয়েছেন, এই ইনিশিয়েটিভটা শুধুমাত্র সিরাজগঞ্জ কেন্দ্রিক হলে এটা সাস্টেইন করাটা ডিফিকাল্ট হবে, কারণ ওখানে যারা এমপ্লয়েড হবে তাদেরকেও তার ফিউচার সে হেলথ সার্ভিসেস, এডুকেশন এগুলো চিন্তা করে তাকেও আবার কিন্তু এই রাজধানীমুখী হতে হবে। আপনি বলেছিলেন একটা কড়া কথা বলি, ওদেরকে আমি দেখিয়ে দিতে চাই। আসল ব্যাপারটা হচ্ছে কি, যে এটা যদি করতে হয় তাহলে একটা কিউমুলেটিভ অ্যাপ্রোচ দরকার। শুধু একটা ইকোনমিক জোন বা 20টা ইকোনমিক জোন ইজ নট দ্য সলিউশন। আই এম টকিং অ্যাবাউট দ্য ভিশন অফ দ্য কান্ট্রি। লেটস থিঙ্ক আজ থেকে 50 বছর পরে আমার দেশ কোথায় পৌঁছাবে, এবং তার জন্য একটা লং টার্ম প্ল্যানিং, শর্ট টার্ম প্ল্যানিং, এই ধরনের আপনার মতন ইনিশিয়েটিভ যারা নিয়েছেন এরকম আরো কিছু ইনিশিয়েটিভ আসবে। অল আমার ইন্টেনশন হচ্ছে এটা। মনোয়ার ভাই একটা ইনিশিয়েটিভ নিয়েছে, লেট আস অল, এই যে এখানে যারা কলে আছি বা পরে যারা শুনবে, আমরা সবাই মিলে তাকে সাপোর্ট করি। শুধু সাপোর্ট করি তাই না, আমরা বলেছি আমি বিভিন্নভাবে শিখেছি, কাউকে আমরা বিভিন্ন এই 4টা উপায়ের বাইরে শেখার কোনো রাস্তা নাই। তাইলে এই যে শেখাগুলো, এই শেখাগুলো যদি আমরা আমাদের ফোরামে, বড় ফোরামে শেয়ার করি, এটা থেকে যদি কেউ বেনিফিটেড হয়, তাহলে বলবো যে আমি একটা স্টেপ এগোলাম। এখন এই কেন বলি যে এইটা হচ্ছে কি, যে বটম আপে কাজ করে না। একটা দেশের ডেভেলপমেন্ট একজন ইন্ডিভিজুয়াল করে সাকসেসফুল হলে সে যখন প্রতিকূল অবস্থায় পড়ে সে তখন বেরোয় যায়, কিন্তু এটা যেটা হওয়া উচিত টপ ডাউন অ্যাপ্রোচ হওয়া উচিত। একটা ভিশন আসবে উপর থেকে, যেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য নিচে সবাই ইন্ডিভিজুয়ালের রোল থাকবে, সেই রোলটা প্লে করবে। হু ইজ গোয়িং টু ক্রিয়েট দ্যাট ওয়ান? আমার মনে হয় আজকে যদিও খুব বড় আশা করা হয়ে যাচ্ছে, কিন্তু আমি মনে করি এটা সম্ভব। আজকে ফোরামে যেটা আছি তারা সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, এই ফোরামটা যদি আরো বড় হয়, তখন আমরা একসঙ্গে বসে চিন্তা করতে পারি। লেটস সে 10 ইয়ার্স, এমনও তো হতে পারে, সে কথার কথা আজ থেকে 15 বছর আগে প্রথম আলো এবং ডেইলি স্টার এরা মিলে একটা ইনিশিয়েটিভ নিয়েছিল, আমরা বেশ কিছু প্রফেশনালস ওখানে বসেছিলাম। সেটা হচ্ছে হোয়াই ডু আই ওয়ান্ট টু সি মাই কান্ট্রি আফটার 50 ইয়ার্স। আই ডোন্ট নো দ্য স্ট্যাটাস অফ দ্যাট রিপোর্ট, বাট এইটুকুন আমি বলতে পারি, আমরা তখন প্রপোজ করেছিলাম যে ঢাকা শহরে যে গাড়িগুলো ঢুকবে সেই গাড়িগুলোর জন্য আলাদা ট্যাক্স দিতে হবে।
কিন্তু রিজিওনাল গাড়ি যদি আজকে সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, হোয়ারএভার, এগুলোখানে যে গাড়িগুলো থাকবে ওদের জন্য ট্যাক্স রেজিস্ট্রেশন কম, ফিস কম হবে, কেননা রোড ইনফ্রাস্ট্রাকচার ওটা সাপোর্ট করে। শুধু তাই না, যারা এখানে ইন্ডাস্ট্রি করবে, সে ঢাকার বাইরে ইন্ডাস্ট্রি সেট আপ করবে, তারা সে এই যে ট্যাক্স বেনিফিট যেটা তাদের ট্যাক্স স্ট্রাকচারে একটা সার্টেন লেটস সে 5% অর 7% একটা লোয়ার ট্যাক্সে পাবে, তাহলে কম পয়সা এমপ্লয় পাচ্ছে। এরকম একটা স্টাডি করা হয়েছিল, এটা যদি রেফার করেন ডেইলি স্টার এন্ড প্রথম আলোর কিছু প্রফেশনালস মিলে একটা স্টাডি করা হয়েছিল। আমিও তার পার্ট হিসেবে একটা সময় একটা ছোট্ট পার্ট ছিলাম। আমার কথাটা হচ্ছে যে এই ইনিশিয়েটিভ কি জাহাঙ্গীরনগরের টিম পারে না? আমরা আমাদের একটা তৈরি করতে পারি না, করে আমরা প্রেজেন্ট করতে পারি না? মনোহর ভাইদের মতন পলিটিক্যাল লোক আছে যারা। আচ্ছা লেলিন ভাই এই জায়গাটায় ইন্টারফেয়ার করি এইভাবে যে এই করোনায় যখন অক্সফোর্ড টিকা বানায় তখন আমরা কি করি, এই প্রশ্নটা যদি আসে, বা সারা পৃথিবীতে কি বিষয়টা কি, যখন দেশ কোনো ক্রাইসিসে পড়ে তখন বিশ্ববিদ্যালয়ের কাছে ছুটে আসে ক্রাইসিস সলিউশনের জন্য। এটা হচ্ছে পৃথিবীর মানে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিলসফি অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। আর আমরা এখনো শুধু পাশ করানোর কাজে ব্যস্ত আছি আর সিনিয়র জুনিয়র হিসাব করছি নানা কিছু ভাবে। সেইটাই কিন্তু বড় জায়গা যে জাহাঙ্গীরনগর তো বিশ্ববিদ্যালয়, আর জাহাঙ্গীরনগরে যারা এলাম নাই তাদের ছাত্রত্ব তো যায় নাই, ছাত্রত্ব তো আসলে যায় না কোনোদিন, তাই না? শিক্ষকের রিটায়ারমেন্ট হতে পারে, ছাত্রের কোনোদিন রিটায়ারমেন্ট আছে নাকি সারা জীবনে জাহাঙ্গীরনগরের? তো আমরা যদি চাই এই, এবং এখন ভার্চুয়াল ওয়ার্ল্ড কত স্ট্রং দেখেন আপনি, এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে আমরা প্রপারলি ব্রেনস্টর্মিং করতে পারি এবং আমরা বহু গ্রাজুয়েশন প্রোগ্রামের চেয়ে অনেক বেশি নলেজ এখানে ক্রিয়েট করতে পারি। আজকে কিন্তু অনেকগুলো পয়েন্ট ওপেন আপ হয়ে গেছে, খেয়াল করে দেখেন প্রত্যেকটা জায়গায় যে ক্রস হচ্ছে। এবং যেটা পাপ্পু ভাই বললেন যে ডার্ক সাইডটা তো কেউ বলে না, অর্থাৎ মনোহর ভাইয়ের খুশি, আমি কিন্তু খুশিটা দেখতে পাচ্ছি যে আপনি তাকে কোনগুলো পয়েন্ট দিচ্ছেন এবং প্রত্যেকগুলির ভিতর থেকেই আমি শিখছি, তো আমি শিখছি, হ্যাঁ ইমপ্রুভমেন্ট আসছে এবং আমরাও শিখছি। তো এখানে আজাদ কোনো কথা বলছে না, মিনহাজ কোনো কথা বলছে না, যারা শুনছে দেখছে কোনো কথা বলছে না, কিন্তু প্রত্যেকের তো কিছু একটা হচ্ছে ভিতরে। এবং হয়তো এখানে যদি গান করতাম বা নাচ করতাম বা আমি এখনই যদি জোকারি শুরু করি, আমি দেখবো যে অডিয়েন্সও বেড়ে গেছে। আমাকে আজাদ মেসেজ দিচ্ছিল যে আমাদের ভিউয়ারশিপটা একটু বাড়তো একটা গান হলে। তো আমি বললাম যে চিন্তা করো না আজাদ, অবশ্যই লেলিন ভাইয়ের একটা আবৃত্তি হবে। এবং আমাদের আলোচনা কিন্তু 1.5 ঘন্টা হয়ে গেছে, আমরা এখন ক্লোজিং এ যাব প্রোগ্রামের, তবে ইট উইল বি কন্টিনিউইং। আমি 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 আমার একটু একটা সময় দিয়ে আমি আমি তোমাদের কাছ থেকে, তারপরে তোমরা কথা বলো, সাব্বির এবং পাপ্পু কথা বলবে। আমি এই কথা বলে শেষ করতে চাই, সেটা হলো দুটো জিনিস লক্ষ্য করো। আমাদের মূল সম্পদ বাংলাদেশের মানুষ, আমি যেটা মনে করি এই মানুষটাকে যেভাবে তুমি মোল্ড করতে চাও, দেখো আমি দুইটা সেক্টরে বলি। আমাদের চিকিৎসায় ব্যয় হয় $4.5 বিলিয়ন, আর যদি মেডিকেল ট্যুরিজম বলি তাহলে $9.5 থেকে $10 বিলিয়ন হয় খরচ বাংলাদেশে। তুমি দেখো এই কয়দিন আগে একটা অলিম্পিক গেম হলো, বাংলাদেশের সর্বমোট খেলোয়াড় গেছে 6 জন, সাথে গেছে 26 জন হলো তার তাদের তালবিলাম। তো আমার একটা মনে হলো যে এই জায়গাগুলো, কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো আমাদের খুবই দরকার। আমরা দেখো চিন্তা করি নাই, আমাদের সিরাজগঞ্জ ইকোনমিক জোনের একটি প্রস্তাব আসছে নরওয়ে এবং জার্মানির সিমেন্স কোম্পানি থেকে। সেটা হলো এখানে ওরা $4 বিলিয়ন কাছে $1 বিলিয়ন ধরতে চায়, এখানে বিশ্বমানের একটি হসপিটাল করবে। আমাদের কাছে 100 বিঘা জায়গা চেয়েছে, ওদের ইনভেস্টমেন্ট হবে প্রায় বাংলাদেশি মুদ্রায় 1500 কোটি টাকার মতো। আমি তাদেরকে জিজ্ঞেস করছিলাম তোমরা কেন এটা, বাংলাদেশের মানুষের বাইং ক্যাপাসিটি এবং ইন্ডিয়া, থাইল্যান্ড এবং সিঙ্গাপুরে যে পরিমাণ পেশেন্ট তোমাদের যায়, এর আমরা মাত্র 20% আমরা টার্গেট করেছি, যে 20% যদি আমরা এদেরকে ধরে রাখতে পারি বাংলাদেশে। আমি তখন হাসতে হাসতে বললাম যে আমাদের বাঙালিরা তো সাদা চামড়া না হলে তোমাদেরকে এখানে তো পেশেন্ট আসবে না। বলো যে হ্যাঁ, সেই কারণে আমরা 5 বছর তোমাদের দেশে থাকবো। থেকে ওরা 4 ধরনের করতে চায়, একটা হলো হসপিটাল করতে চায়, মেডিকেল কলেজ করতে চায়, একটা বিশ্বমানের একটা নার্সিং মানে হসপিটাল স্টাফ যেটা করে সাপোর্টিং স্টাফ বানাতে চায়, আর একটা হলো সিনিয়র সিটিজেন ক্লিনিক বানাতে চায়, ওই যে স্টুডিও ফ্ল্যাটের মতো। আর একটা কি প্রস্তাব আসছে, সেটা ক্রিয়া শিক্ষা, ক্রিয়া ট্যুরিজম, ক্রিয়া
তারপরে কি বললো, এইটা নিয়ে তারা কাজ করতে চায় যে বাংলাদেশের যে পরিমাণ মানুষ, এদেরকে যদি যেভাবে মোল্ড করা যাবে তখন বিশ্বমানের কিছু ক্রীড়াবিদ এখানে তৈরি করা পসিবল। দেখো আমরা কিন্তু নিজেরা ভাবছি না, তারা কিন্তু ভাবছে যে এই মানব সম্পদটাকে যদি ট্রেন মানব সম্পদ, বিভিন্ন ক্ষেত্রে ট্রেন মানব সম্পদ যদি বাঙালিদেরকে তৈরি করা যায়, তাহলে কিন্তু একটা বিরাট, তাদের একটা অর্থকরী, তাদের কাছে অর্থকরী একটা বিরাট ব্যাপার হয়ে গেল। তো এই জন্য ধরো আমরা যদি এই ইকোনমিক জোন কনসেপ্টটাই বাংলাদেশে না আসতো, আমাদের বাংলাদেশে 2 বিঘা জায়গা কিনলে তার পর্সা থাকে না, অমুকটা থাকে না, অমুকটা থাকে না, কত ধরনের ঝামেলা। কিন্তু এখানে গভর্নমেন্ট দেখো একেবারে ইনিশিয়েটিভ নিয়ে আমাকে 1100 একর জায়গা, কিন্তু চারটিখানি কথা, যেখানে 32-3300 বিঘা জায়গা, একটা জাহাঙ্গীর ইউনিভার্সিটি ডাবল কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিয়াল এলাকাটা। তুমি আসলে হাঁটতে হাঁটতে তোমার পাগল হয়ে যাবে যে এত বড় জায়গা কেমনে হাঁটে, মোটরসাইকেল নিয়ে ঘুরতে হয়। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে কেউ না কেউ কিন্তু ইনিশিয়েটিভ নিবে। সাব্বিরা ইনিশিয়েটিভ নিচ্ছে, আরো 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 প্রাগ্রসমান। আমরা হয়তো তৃণমূলে আছি, এই তৃণমূল এবং উপরের যদি আমরা ব্রিজ করে দিতে পারি তাহলে তো দেশটা আগাবে। আর আমরা আমরা একটু বেরিয়ে আসি না কেন, সবসময় কি রাজনীতিবিদদের কাছেই থাকতে হবে? এটা কিন্তু আমি এখন বিশ্বাস করি না। আমি 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 একটু একটু বলি, অনেকের ছবির সাথে আমারও ছবি কিন্তু এই গ্রামের কিছু, দেখো অজপাড়া গায়ের মধ্যে টিনের বাড়ি নেয়, সোনের ঘরের মধ্যে আমার ছবি টানানো আছে। কেন? সে কোনোদিন 5,000 টাকা একসাথে দেখে নাই, সে 5 লাখ টাকা একসাথে দিয়ে ফেলছে। কেমনে দেখছে? ওই জায়গাটার দাম ছিল মাত্র 3,000 টাকা বিঘা, ওটার দাম দিয়ে দিচ্ছে 30,000 টাকা বিঘা। এই জায়গা তো বিক্রি হবে না জীবনে কোনোদিন। এই ব্যাপারটা এরকম একটা ব্যাপার যে এই জন্য এই যে আবার আবার আমি সাব্বিরের কাছে ফিরে যাই যে শুধুমাত্র সিরাজগঞ্জ কেন, আমি একটা ক্ষুদ্র মানুষ, আমি কিন্তু সারা দেশটা নিয়ে ভাবতে চাই। কিন্তু আপাতত যদি সিরাজগঞ্জ হয়ে এরকম যদি আরো 10টা 15টা 100টা 200টা মনোয়ার বের হয়, তাহলে বিভিন্ন ডিস্ট্রিক্টে হবে। এই জন্য আমার একটা এটা বলা যেতে পারে যে আমি একটা শুভ সূচনা, অনেক কষ্টে অনেক দুঃখে এটা শুরু করেছি। আসো তোমরা সবাই আমরা একসাথে হাত মিলাই কাজ করি। সাব্বির তোমার বুদ্ধিটা দাও, পাপ্পু তোমাদের বুদ্ধিটা দাও, তোমাদের ইন্টারন্যাশনাল এইগুলো মানে এরিনাগুলো আমাকে লাগিয়ে দাও, আমার বুদ্ধি আমি যদি কিছু পারি তোমাদেরকে দিলাম। এই সব মিলিয়ে একটি সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেই না, আমি তুমি কেউ পৃথিবীতে থাকবো না, কিছুটা হলে তো অন্তত পক্ষে মানে মৃত্যুর আগে যাতে দেখে যেতে পারি যে 10,000 15,000 20,000 লোকের চাকরি হয়েছে, এই লোকগুলো আমাদেরই লোক, আমার সন্তান, আমাদেরই ভাই বোন। এই বলে আমি শেষ করছি। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে, আমি আবারও বলছি আমি লেখাপড়া জানি না, একেবারেই থেকে দেখে দেখে শেখা মানুষ। শুধু বিশ্ববিদ্যালয়ে আমার একটা সার্টিফিকেট আছে, তাছাড়া আমার কোনো বিদ্যা নাই। কিন্তু আমি আবারও বলে নিচ্ছি, এটা কিন্তু আমার ভিতরের কথা। আমি আপনি কি, আমরা জানি, আমরা তো দেখে দেখে আপনাকে দেখে দেখে বড় হয়েছি। আপনার ওই যে আপনার পয়সাতে খাওয়া, এটা তো ইউনিভার্সিটি মিটিং মানে তো আপনার ওখানে করতাম। লেনিন ভাই আমি একটু ইন্টারফেয়ার করি যে শেখার জন্য আজকে যে সংজ্ঞা নির্ধারিত হয়েছে, দেখে শেখা, পড়ে শেখা, পড়ার বই হয়তো পাওয়া যাবে না, দেখার হয়তো কিছু থাকবে না লাইট বন্ধ থাকলে, কিন্তু ঠেকানোর লোকের অভাব মনোর ভয় জীবনেও হবে না। আপনি আজীবন শিখতে পারবেন, কারণ ঠেকানোর লোকের এত প্রাচুর্য, আপনি এটা থেকে কোনোদিন বঞ্চিত হবেন না আশা করি। আর মনোয়ার ভাইয়ের যে প্রজেক্ট, এই প্রজেক্টের ব্যাপারে বলবো যে এইরকম ওয়ান অফ প্রজেক্ট উনি যেটা নিছেন, এটা তো একটা বড় ড্রিমার ছাড়া সম্ভব না, একটা বড় স্বপ্ন না দেখলে সম্ভব না। আমার কথাটা যেটা ছিল, এই স্বপ্নটা আমরা দেশের জন্য দেখে একটা প্ল্যান, আপনি যে এত প্ল্যান করেছেন, বাইরের লোক আসবে করবে, প্রফেশনালসরা কাজ করবে, আমার কথাটা হচ্ছে এই ড্রিমটা আপনার ওই সিরাজগঞ্জের মধ্যে লিমিটেড কেন? আমরা এই এতগুলো প্রফেশনাল, সেটা কিন্তু লেলিন ভাই, মনোর ভাই কিন্তু সেটা বলেছে। ধরেন আপনি যে কয়দিন পরে এসে বলবেন না যে না পাবনাকে আমি এরকম করে ফেলাবো, ধর সিরাজগঞ্জ করছে আমি পাবনা করতেছি, আবার কয়দিন পর পাপ্পু ভাই এসে বলবেন পাপুর বাড়ি কোনে পাপ্পু ভাই? রাজু বাড়ি আর নাই, বরিশালে ছিল। বরিশালে আপনি আরে মই তো বরিশালে করবো, এটা খালি সিরাজগঞ্জ আর পাবনায় হইবে এই কথা হবে না। বরিশালে ইকোনমিক জোন দেতেই হইবে হেই আপনি কইবেন, আমি জানি তো। তো এইগুলি তো আসলে আমার ধারণা মনোর ভাই ইন্সপায়ার করতে চাচ্ছে, এবং মনোর ভাই কিন্তু সবাইকে চেতানোর চেষ্টা করছে। আর আপনাদের দুজনকে কিন্তু মনোর ভাই পটিয়েছেন যে তোমরা যেগুলো করছো ঠিক আছে, খারাপ না, কিন্তু এর চেয়ে আরো কিছু হতে পারে তোমাদের দিয়ে। অর্থাৎ আজকের আলোচনায় কিন্তু মূলত আমরা আপনাদের তিনজনের
তিনজনের একটা কি দেখলাম যে লাঠি খেলার মতো, এখানে কিন্তু একজন আরেকজনকে তার দিকে টানছে, এবং এই টানাটানিটা তো খুব জরুরি আসলে। আমি আমি একটু লাস্ট 1 মিনিটে একটা কমেন্ট লেনিন ভাই এবং পাপ্পু ভাই নিয়ে শেষ করব, কারণ 1.5 ঘন্টা হয়ে গেছে এবং আমাকে ক্যাম্পাস থেকে বাসায় যেতে হবে। আমি মনে হয় বাসায় আজকে ঢুকতে পারবো না, আমি কিন্তু আসলে আর ইউনিভার্সিটির ক্যাম্পাসে। এনিওয়ে, হ্যাঁ লেলিন ভাই আপনি বলেন। আমি হ্যাঁ, ছোট্ট একটা কবিতার লাইন বলছি আর কি, যেটা আমার খুব প্রিয়। আর তার আগে একটা জিনিস বলছি, সেটা হচ্ছে আজকে যদি আমি মনোর ভাই সুরে সুর মিলাই যেতাম, তাহলে একে একে এক হয়ে যেতাম, মানে দুইজন মিলে এক হয়ে যেতাম। আর এখন যেটা হলো, আমরা দুইয়ে দুইয়ে 3 নম্বর আর একটা মত দাঁড়ালো, কাজে আমরা দুইয়ে দুইয়ে 3 হয়ে গেলাম। হ্যাঁ, কাজেই আর আমি যেটা পড়ছি, ভালো লাগা একটা কবিতা, শক্তি চট্টোপাধ্যায়ের ইচ্ছে ডানা। সম্পর্কের বাজারে পৌঁছে পা দুটো থেমে গেল। সম্পর্ক বিক্রি হচ্ছিল ওখানে খোলা বাজারে। আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলাম, কি দামে বেচছো ভাই এই সম্পর্কগুলো? দোকানদার জিজ্ঞেস করলো, কোন সম্পর্কটা বানাতে চান আপনি? ছেলের না বাবার, বোনের না ভাইয়ের? বলুন আপনি কোনটা চান, মানবতার না ভালোবাসার, মায়ের না বিশ্বাসের? বাবুজি কিছু তো বলুন, কোনটা নিতে চান? চুপচাপ দাঁড়িয়ে কেন? ঠিক ভেবে বলুন। ভয়ে ভয়ে বললাম, বন্ধুর। দোকানদার ভিজে চোখে বলল, দুনিয়াটা তো এই সম্পর্কেই টিকে আছে। তবে মাফ করবেন বাবুজি, এই সম্পর্কটা বিক্রির জন্য নয়, এর কোনো দাম দিতে পারবেন না। আর যেদিন এটাও বিক্রি হয়ে যাবে, সেদিন দুনিয়াটা উজাড় হয়ে যাবে। যেহেতু আমরা এই যে আজকে যারা আছি, বড় ভাই আছেন, ছোট আছে, আমরা কিন্তু সব ওই জাহাঙ্গীরনগর পরিবারের, এবং আমি মনে করি আমরা সবাই বন্ধু। আমরা সবাই যে শহীদ, আমার কাছে খুব ভালো লাগা, যেখানেই থাকি জাহাঙ্গীরনগর ডাকলে আমি না এসে পারি না। থ্যাংক ইউ এভরিবডি। থ্যাংক ইউ, ওয়েলকাম। এবং আপনি আমাদের পুরো অনুষ্ঠানটার একটা সামারি করে দিয়েছেন, আমার মডারেশনের কোনো দরকার নাই। পাপ্পু ভাই বললেই আমরা বিদায় নেব। ধন্যবাদ রাজু। আমি 1 মিনিটের মধ্যে শেষ করতে চাইবো। মনোর ভাইয়ের যেই স্বপ্ন, আসলে আমি অনেকটা ওইভাবে দেখি, হয়তো মনোর ভাই সুন্দর করে গুছায় বলতে পারিনি, বা আমি এটা বিশ্বাস করি রাজু, আগামী 50 বছর পরে আজকে যেটা তুমি দুর্বলতা হিসেবে দেখছো আমার দেশের, সেটা হচ্ছে আমাদের হিউম্যান রিসোর্স। তুমি দেখছো যে অনেক মানুষ, কিন্তু এই অনেক মানুষগুলো তোমার আসলে বিশাল বড় শক্তি হবে। কারণ বিশ্বের অনেক কান্ট্রিতে তুমি লোক পাবে না, স্পেশালি ইউরোপে তুমি লোক পাবে না। সেখানে তুমি দেখবে এই বাঙালিরা সব ছড়ায় যাচ্ছে চারিদিকে। এবং আজকে যেটা তোমার দুর্বলতা মনে হচ্ছে আমাদের অনেক মানুষ, এটাই আমাদের সফলতা। থ্যাংক ইউ। এবং আমার কাছে কিন্তু আরেকটা জিনিস মনে হয়েছে, সেটি হলো যে বাংলাদেশের মানুষ কোভিড সিচুয়েশনটা যেভাবে ডিল করতে পেরেছে, আসলে কোভিড এখনো পৃথিবীর মানুষের কাছে অজানা। সেই জিনিস, অজানা বিষয়টাকে ঠিক যেভাবে ডিল করেছে, তাতে করে আমার কেন জানি মনে হয় বাংলাদেশের মানুষরা পৃথিবীতে টিকে যাবে। এবং সেখানটায় যদি শুধুমাত্র আপনাদের মতো এইভাবে চিন্তা চেতনা থেকে আরেকটু ইন্সপিরেশন যুক্ত হয়, পোস্ট কোভিড ইকোনমিতে বাংলাদেশের মানুষের যে সংযুক্তি হবে, সেটা এত সক্ষমতাপূর্ণ হবে। এবং আমরা কিন্তু ইমিউন সিস্টেম দিয়েই, একেবারে যার যার হাটে মাঠে ঘাটের ইমিউনিটি দিয়েই কিন্তু আমাদের এক ধরনের সেলফ ভ্যাকসিনেশন আমরা কনফার্ম করে ফেলছি। এবং এইটা কিন্তু আইসিডিডিআর স্টাডি থেকে এসছে আরো কয়েক মাস আগে, আমরা জানি, তারপর নানাভাবে এসছে। আর এখন যদি বলি, হ্যাঁ আমাদের অনেক রকম সমালোচনা আছে, এই আছে সেই আছে, কত কিছু আছে, এই একটা জিনিস। আর একটা জিনিস, যে এত মানুষ একসাথে থাকার যে ধৈর্য, যে টলারেন্স লেভেল, এটাও কিন্তু হাই। আমরা মাঝে মাঝে একটু ঠুনকো দেখি, কিন্তু সেগুলো সম্ভবত ওরা করে না, জানেন, ওদেরকে দিয়ে এটা করানো হয়। যেটা সাব্বির ভাই বলছিলেন যে এটা আসলে করানো হয়। তো এনিওয়ে, তো সেই দিক থেকে আমরা মনে করি। আর আজকের আলোচনার মধ্যে সবচেয়ে যেটা অলরেডি লেলিন ভাই বললেন, যে একে একে 100 জন মানুষ একমত হলে আসলে একই হয়, কিন্তু 100 জন মানুষ যদি 100 রকম হয়, তাহলে ওটা 200 হয়। এখন সেই ঘটনাটাই আজকে ঘটেছে।
এবং এই যে দ্বিমত বলবো না, আসলে এটা খুব ছিল কমপ্লিমেন্টারি, আসলে একজন আরেকজনের জায়গাটাকে এগিয়ে নেওয়ার জন্য। আর শুধুই জাহাঙ্গীরনগরের প্রতি আমি দেখছি যে ধীরে ধীরে মানুষের একটা আগ্রহ তৈরি হচ্ছে, যে সেই আগ্রহটা হচ্ছে যে এখানে জন্মদিনের শুভেচ্ছা জানানো হচ্ছিল। ফেসবুকের অনেক ধরনের গ্রুপ আছে, এবং শুধুই জাহাঙ্গীরনগর একদিন যেন একটা পোস্ট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হয়ে ওঠে, এই কল্পনাটা আমি করছি অন্তত। মিনহাজ ভাই বা আজাদ, আরো কল্লোল, আরো অনেকেই আছে এখানে, অনেক জুনিয়ররাও আছে। যেমন জুনিয়ররা কয়েকদিন আগে একটা কমেন্ট করেছে যে এই গ্রুপটা হচ্ছে এমন যেখানে মোস্ট জুনিয়ররাও যদি কোনো একটা আইডিয়া দেয় বা একটা মোস্ট সিনিয়র কেউ, আমি কয়েকদিন আগে একটা জিনিস লিখেছি, মানে কি যেন প্রপোজ করেছি, ওটার মধ্যে একটু ভুল ছিল, তো কারেক্ট করে দিয়েছে, আমি ওকে থ্যাঙ্কস দিছি, তো বলে যে এটা তো ভাই বিরাট পাওয়া। মানে ওরা না এটা বিশ্বাস করতে চায় না। তো সেই জন্যই আমার মনে হয় যে আমরা যদি একটা কালচার তৈরি করতে পারি, কারণ শিক্ষা এবং সংস্কৃতি খুব কাছাকাছি। সংস্কৃতি মানে তো শুধু গান গাওয়া, আবৃত্তি করা, নাটক করা নয়। এই যে সহিষ্ণুতার সংস্কৃতি, মানে যেটা রেজিলিয়েন্ট হওয়া নিয়ে তো অনেক কথা হয়, অনেক ট্রেনিং হয়। ইভেন হার্ভার্ড বিজনেস স্কুলের বই দেখছিলাম সেদিন আমি, ছোট ছোট, সেগুলোর ভিতরে এই ধরনের টপিক গুলো আছে। তো সেই দিক থেকে আমরা নেক্সট টাইম হয়তো আরো কোনো নতুন বিষয় নিয়ে আসবো, আর আপনারা একটু সাজেস্ট করবেন। ইভেন যারা দেখছেন তাদেরকে অনুরোধ যে আমাদের নিউ নলেজের ডিমান্ডও তো ক্রিয়েট হতে হবে, এবং এটা ঠিকই আতলামি বলার কিছু নাই, আমরা অনেক সময় আতলামি বলে থাকি, কিন্তু আসলে না, যে অর্থে আতলামি বলি না কেন, আমরা ঘটে যদি কিছু না রাখতে পারি তাহলে সম্ভবত কথাও আসবে না, কাজও আসবে না। আর পাপ্পু ভাইয়ের আপনার এই কথাটাকে আমরা খুব কঠিন ভাবে নিতে চাই যে আমাদের জনশক্তি, জনসম্পদ। আর আমি যেটা দিয়ে শেষ করতে চাই, মনোহর ভাই যে জায়গাটা আমি ভয় পাই, অনেকে অনেক কথা বলে। একটা মিনিট বলি, পাপ্পুর সাথে আমি মিলিয়ে বলি, আমার কেন জানি মনে হয় জানো, 200 বছরের পরাধীন জাতি বাঙালি ওই আমেরিকার রাষ্ট্র ব্যবস্থা, কানাডার রাষ্ট্র ব্যবস্থা এবং অস্ট্রেলিয়ার রাষ্ট্র ব্যবস্থা, একসময় দেখবা যে বাঙালিরা ওদের দেশের রাষ্ট্র ব্যবস্থার প্রধানমন্ত্রী হয়ে গেছে। কেন জানি আমার মনে হয়, আচ্ছা আমার কেন জানি মনে হয় যে এরা বাঙালিরা এই পরিমাণ কাজ করছে, বাঙালিরা এমন ভাবে মিশে যাচ্ছে, এমন ভাবে আগাচ্ছে, তাতে আমার কাছে মনে হচ্ছে যে 50 বছরে এই যে ব্রিটিশরা আমাদেরকে শাসন করছে, আমেরিকানরা তো সারা দেশে যুদ্ধ বাধায় মোড়লগিরি করে, ওই সমস্ত দেশগুলোতে দেখা যাবে যে এক সময় বাংলাদেশের বাঙালিরা রাজনীতিতে কন্ট্রোল করতেছে এবং তারাই রাষ্ট্র ক্ষমতা দখল মানে বসে পড়ছে। ব্রিটিশরা আমাদেরকে শাসন করেছে, আমি কিন্তু এই কথাটা কখনো বলি না। আমি কি বলি জানেন, ব্রিটিশরা এখান থেকে নিতে এসেছিল, কি যেন নিতে এসেছিল, এবং সেটা তখন যা ছিল তা নিয়েছে, এখন যা আছে তাও নিতে হবে। তবে সেই নেওয়াটার ভেতর দিয়ে আমি কাউকে ছোট বড় করতে চাই না, সেই নেওয়াটার মধ্যে আমাদের না একটা মানে সুখ আছে। এই যে ধরেন যখন লেলিন ভাইকে হায়ার করে ইন্ডিয়ানরা, বা সেই তার ছোট বয়সে, বা আমাদের কেউ মাঝে মাঝে দেখি যে এদিকে ওদিকে ডাকে যে কি করছো, কি ভাবছো, অর্থাৎ এই যে আমাদের মানুষকে যে এখন গুরুত্ব দিচ্ছে, সেটা তো গয়নাগাট্টি সোনা দানার জন্য দিচ্ছে না, তখন হয়তো আরেক কারণে দিয়েছিল। এই গুরুত্বটাই একদিন আসলে আমাদেরকে গুরুত্বপূর্ণ করে তুলবে, এবং সেইখানে আমাদের সবচেয়ে বড় দরকার হচ্ছে শিক্ষা। এবং সেই শিক্ষার যে জায়গাটা, সেটার ভিতরে অনেক কিছুই আছে, কিন্তু আমি যেটা দিয়ে শেষ করব, আমার মাঝে মাঝে ভয় হয়, সেটি হলো যে আমরা কিন্তু ডেভেলপমেন্টের নামে, উন্নয়নের নামে পৃথিবীর প্রকৃতি ধ্বংস করছি, এবং বহু বড় বড় ফ্যাক্টরি আছে যারা ইটিপি বা ইফ্লুয়েন্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা চালায় না। আমরা জানি যে সিরাজগঞ্জ ইকোনমিক জোন এই সবকিছু মাথায় রেখেছে, এবং বাংলাদেশের প্রত্যেকটা ইকোনমিক জোন বা যে এই যে রুরাল লেভেলে প্লাটিনাম গ্রিন কনসেপ্টে হবে, হ্যাঁ, এবং সেই জায়গাটায় যদি এই পয়েন্টটা মিস হয়, তাহলে কিন্তু আমরা জানি না, আমরা ভবিষ্যৎ প্রজন্মকে ডিপ্রাইভ করে একটা তথাকথিত উন্নয়ন নিয়ে লাফালাফি করব, টকশো করব, কথাও বলবো, কিন্তু তাদের কাছে কিন্তু আমাদের অপরাধ থেকে যাবে জন্মান্তরে। আমি জানি না, লেলিন ভাই মনে কিছু বলতে চাচ্ছিলেন? রাজু, আমি তোমাকে এক মিনিট আরেকটা, 1 মিনিট না, মানে 15-20 সেকেন্ড আরেকটা সময় নিতে চাচ্ছি, কারণ তুমি যেহেতু দুইটা জিনিস তুলছো সেই জন্যই বলছি, এটাও আশার কথা। তুমি বলছো ব্রিটিশরা আমাদের কাছ থেকে নিয়ে গেছে। আমার ছোট্ট একটা অভিজ্ঞতা, আমি দেখেছি এখন লন্ডনের মতন জায়গায় ব্রিটিশরা সারা রাত মদ খেয়ে যে পয়সা নষ্ট করে, বাঙালিরা সেই পয়সাটা নিয়ে পড়তে যায়। অনেক স্মার্ট ছেলে, অর্থাৎ এটা 3rd জেনারেশন বাঙালিদের যারা ওইখানে শিক্ষিত হচ্ছে, যাদের বাবারা হোটেলগুলো তৈরি করেছিল,
তারা কিন্তু আসলে ওখানে মদ খায় না, তারা ওখানে অপেক্ষা করে, ওই সাদা চামড়াগুলো মদ খায়, খেয়ে সামনে বমি করে, আর ওই টাকা দিয়ে ওরা এই ভালো ইউনিভার্সিটিতে পড়ে। সো তুমি দেখে নিও ওই থার্ড জেনারেশন, অর্থাৎ আমাদের কাছে যারা নিয়ে গেছে, ওরা ওখানে আসলে তুমি কঠিন ভাবে ওদেরকে প্রতিষ্ঠিত দেখবে। সো এটাও একটা দেখা, এটাও আমার কাছে কিন্তু একটা আশা জাগানিয়া বিষয় ছিল লন্ডনের পার্টটুকু। মানে মনোয়ার ভাই যেহেতু স্বপ্ন দেখা মানুষ, আমি ওনার স্বপ্নের সঙ্গে একটু অ্যাড করি। আমার ফ্যামিলি বা আমরা টরন্টোর যে এলাকায় থাকি, সেই এলাকাটার এমপিটার নাম হচ্ছে ডলি বেগম। এই সে ডলি লিখে না, ডলি লিখে, এবং সে হচ্ছে সিলেটের। সে বাবার সঙ্গে কানাডাতে গেছে, বাবার সমস্যা ছিল, খুব স্ট্রাগল করে বড় হয়েছে, এবং সে কিন্তু আমাদের কমিউনিটিতে এসে বাংলায় কথা বলে এবং বলে যে বাংলাদেশ আমার দেশ। হ্যাঁ, এই যে এমপিরা আছে, আপনি যেটা বলেছেন এটা সার্টেনলি হবে। আমার মনে হয় 200 বছর ওয়েট করতে হবে না, তার আগেই পাবে। ধন্যবাদ, অনেক রাত হয়ে গেল। হ্যাঁ, থ্যাংক ইউ। অসুবিধা নাই, আমরা শেষ করলাম। আমরা ভালো থাকি এবং আজকের আলোচনা আশা করি সবাইকে সমৃদ্ধ করবে। থ্যাংক ইউ সো মাচ।